আসসালামু আলাইকুম। মেডি সার্কিট মেগা সপ্তাহের অষ্টম লাইভে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি, জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা আলোচনা করব রক্ত সঞ্চালনের পার্ট 8 নিয়ে। আমরা কিন্তু পরপর 7টা পর্ব শেষ করেছি। তোমরা যারা যারা আমাদের সাথে ছিলে তোমরা জানো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, আমরা কেমনভাবে তোমাদেরকে পড়াই। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে বলো তো। তোমরা জানো আমাদের একটা ব্যাচ আছে, সেটা আমাদের বায়োলজি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোর্স, ফুল বায়োলজি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোর্স। এই কোর্সে কি করা হয়ে থাকে? এই কোর্সটা করা হয়েছে তাদের জন্য যারা যারা বলতে না পারে যে আপু আমি পড়তে পারিনি, সব জায়গায় পেইড ছিল বলে আমি পড়তে পারি নাই, কিংবা সব জায়গায় হিউজ টাকা দিয়ে পড়তে হতো, ওই পরিমাণ টাকা আমার কাছে ছিল না, দ্যাটস ওয়াই আমি পড়তে পারি নাই। এরকম কথা যাতে কেউ না বলতে পারে, তাদের জন্যই আসলে এই কোর্সটা ওপেন করা হয়েছে। এখন বলবা যে আপু ওপেন করেছেন তাহলে আপনি আবার ফি রেখেছেন কেন? ওপেন করেছেন মানে তো একদম কোর্স ফি রাখবেন, তাই না? তো ওপেন করেছি, ঠিক আছে, কোর্স ফি রেখেছি। এটা কেন রেখেছি? যদি আমি তোমাদেরকে টোটালি একদমই কোর্স ফি না রাখি, তাহলে তোমাদের মধ্যে একটা দায়সারা ভাব ক্রিয়েট হবে, মানে তোমরা ক্লাস করবা আবার করবা না। দ্যাটস ওয়াই আমরা এমন একটা ফি রেখেছি যাতে তোমাদের কোনো এই ফিটা দিতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা যাতে সবাই এই কোর্সটা করতে পারো। এই জন্যই আসলে এই ফিটা রাখা হয়েছে। তোমরা জয়েন হতে থাকো আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও, নিজের টাইম লাইনে পোস্টটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও নিজেদের টাইম লাইনে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি চেক করব। তোমরা ক্লাসে মনোযোগ দিবে মেইনলি, ঠিক আছে? যেহেতু ফেসবুক অথরিটি কী করে, 30 দিন পর পর লাইভ কিন্তু ডিলিট হয়ে যায়, এই জন্য রেকর্ড করে আপলোড করতে হয়। আমি আবার একটু নতুন করে শুরু করি যাতে আপলোড করতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। মেডি সার্কিট মেগা সপ্তাহের অষ্টম লাইভে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি, জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা আলোচনা করব রক্ত সঞ্চালনের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। মানবদেহের রক্ত সংবহন এবং হার্ট বা হৃৎপিণ্ড আমাদের বডিতে কিভাবে ব্লাড সার্কুলেট করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা যারা আমাদের সঙ্গে এতদিন পর্যন্ত ছিলে, আমরা গত 7টা পর্ব শেষ করেছি রক্ত সঞ্চালনের উপর 7টা লাইভের মাধ্যমে। আমরা কিন্তু আর 3টা ক্লাস নিব। সেই 3টা ক্লাসের মাধ্যমে আমাদের মেগা সপ্তাহ এন্ড হতে যাচ্ছে, এবং তারপর থেকে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আর আমাদের পাবলিক গ্রুপে নেওয়া হবে না। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ফুল বায়োলজি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোর্সে, সেই প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আমাদের ক্লাস পদ্ধতি কেমন আমি তোমাদেরকে পোস্টে বিস্তারিতভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি। তাও তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমি সেই জন্য আবারও বলছি, আমাদের ক্লাস পদ্ধতি আমরা নোট করে পড়িয়ে থাকি, এবং নোটটা হয়ে থাকে স্টুডেন্ট ফ্রেন্ডলি, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, এবং ক্লাসে এমনভাবে বোঝানো হয়ে থাকে যাতে স্টুডেন্টরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের নলেজ অ্যাকুয়ার করতে পারে, গেইন করতে পারে। এইভাবেই ক্লাসটা করানো হয়ে থাকে। আমরা কিন্তু আমাদের কোর্সের নামই দিয়েছি ফুল বায়োলজি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোর্স। এর মানে তুমি আমার কাছে একাডেমিক পড়ছো, তোমাকে এইচএসসির জন্য বা অ্যাডমিশনের জন্য বায়োলজি আর কোথাও পড়তে হবে না। আমি আজকে যা বলছি সেটা তোমাকে যেমন এইচএসসিতে হেল্প করবে, এইচএসসিতে 90 আপ মার্কস পেতে হেল্প করবে, অ্যাজ ওয়েল এজ তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন আর তোমাকে বায়োলজি নিয়ে আলাদা চিন্তা করতে হবে না। আমি ক্লাসেই বলে দিই যে কোনটা অ্যাডমিশনে আসবে, কোনটা আমাদের বোর্ড পরীক্ষায় আসবে, সব কিছু কিন্তু আমি ক্লাসে বলে দিই। তারপর আমরা বই দেখিয়ে তোমরা আসলে বই পড়তে চাও না, তোমাদের এই অনীহা দূর করার জন্য আমরা বই দেখিয়ে দিই যে তুমি এই থেকে এই অংশটুকু পড়বে। এবং তোমাদের রিভিশনের জন্য আমরা কিন্তু এক্সাম নিয়ে থাকি, ডেইলি ক্লাস ডেইলি এক্সাম। আমাদের থিমই তুমি যাতে রিভিশনের মধ্যে আবদ্ধ থাকো। যদি তুমি রিভিশনের মধ্যে আবদ্ধ থাকো তা সেই ক্ষেত্রে তোমার পড়া ভুলে যাওয়ার পসিবিলিটি কম থাকবে। এই যে আমি 10 দিন ধরে বা 11 দিন ধরে ক্লাস নিব, সেই ক্লাসে কি করব আমরা? সেই ক্লাসে কিন্তু আমি প্রতিদিন আমি যে একদম শুরু থেকে পড়িয়েছি, সেই প্রতিদিন এক্সামে আমি একটা নতুন টপিক পড়াই, তার উপর এক্সাম হয়, এবং পুরাতন টপিক সেইটা এক্সামে ইনক্লুড
ইনক্লুডেড থাকে। দ্যাটস ওয়াই তোমাদের চান্স থাকে না যে আগের পড়া স্কিপ করবা, প্রতিদিনই তোমাদেরকে আগের পড়া পড়তে হয়, যেহেতু এক্সামে আপু প্রশ্ন দেই। এই জন্য হচ্ছে তোমরা যে এই 10 দিন, 10 দিন 10 দিন মিনস হচ্ছে কিন্তু আমাদের লাইভ 10টা লাইভ, সেই 10টা লাইভের পড়া হচ্ছে প্রতিদিন পড়তেছো একটা জিনিস। যদি তুমি 10 দিন পড়ো তাহলে তোমার থাকে কি, আমরা অ্যাজ ইউজুয়াল কি করি, একটা পড়া একবার পড়ে আর পড়ি না, সাধারণত একবার পড়ি আর পড়ি না। তারপর হচ্ছে পরীক্ষার আগে বা হচ্ছে কোনো একটা এক্সাম থাকলে তখন হচ্ছে আমরা কি রিভিশন দিই। এখন আমরা হচ্ছে বিপদের মহাসমুদ্রে পড়ে যাই, কারণ আমরা তো পড়া একদমই ভুলে গেছি। তোমাদের এই টেন্ডেন্সিটা দূর করতেই হচ্ছে আমরা, এই সমস্যাটা দূর করতেই হচ্ছে আমরা প্রতিদিন ক্লাস প্রতিদিন এক্সাম রেখেছি, এবং এক্সামে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যাড করার হচ্ছে নিয়মটা রেখেছি। বুঝতে পেরেছো? আমরা হচ্ছে প্রতিদিন ক্লাস নিচ্ছি, নোট করিয়ে পড়াচ্ছি, বুক দেখিয়ে পড়াচ্ছি, কোথা থেকে পড়াচ্ছি, এবং হচ্ছে তোমাদেরকে হচ্ছে এক্সাম নিচ্ছি, এবং হচ্ছে তোমাদেরকে আরেকটা করা হচ্ছে কি, যে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটাও কিন্তু আমরা ক্লাসে দেখিয়ে দিই, এবং হচ্ছে একটা নির্দিষ্ট টপিক পড়ানোর পর ওইখান থেকে হচ্ছে কি কি সিকিউ আসতে পারে, যা তুমি হচ্ছে এক্সামে এইচএসসিতে গিয়ে না ফেলাসিতে পড়ো যে আপু এটা তো আমি বুঝতে পারতেছি না, আমি এটা পড়েছি খুব ভালোভাবে, বুঝিও খুব ভালোভাবে, বাট সিকিউ কিভাবে আনসার করবো আই ডোন্ট নো। এই টপিকটা যাতে হচ্ছে তোমাদের মাঝে না আসে সে কারণে কিন্তু আমরা সিকিউটাও পর্যন্ত দেখিয়ে দিই। মানে এখন তোমার একমাত্রই কাজ হচ্ছে আমাদের ক্লাসগুলো, আমাদের ইনস্ট্রাকশনগুলো টোটালি ফলো করা। এই ইনস্ট্রাকশনগুলো যদি ফলো করো তবেই তুমি এইচএসসিতেও যেমন হচ্ছে ভালো কিছু করতে পারবে, ভালো মার্কস পাবে, এবং সেই সাথে হচ্ছে তুমি অ্যাডমিশনে একটা ভালো কোথাও ভালো ভার্সিটি, ভালো মেডিকেল, হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সেখানে হচ্ছে চান্স পাবে। এই জন্য তোমরা হচ্ছে আমাদের কোর্সটা দেখতে পারো, আমাদের ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারো। ক্লাস দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে এনরোল করতে পারো। এটা কিন্তু আমরা রেখেছি নামমাত্র ফি। কেন রেখেছি নামমাত্র ফি? এই জন্য রেখেছি যে আমি হচ্ছে একদম তোমাদেরকে হচ্ছে মানে হচ্ছে জিরো পেমেন্ট করে দিলাম, মানে তোমাদের এখানে টাকা লাগবে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা দায়সারাভাবে চলাফেরা করবা, তোমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। তুমি যখন একটা জায়গায় কোনো জায়গায় একটা পয়সা খরচ করবা, সেক্ষেত্রে তোমার একটা রেসপন্সিবিলিটি ক্রিয়েট হবে যে আমাকে পড়তে হবে, ওইখানে আমি ভর্তি হয়েছি, আমাকে রেগুলার ক্লাস করতে হবে, এক্সাম দিতে হবে। আর যদি একদম ফ্রি হয়, তুমি মনে করো ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাসই। আর আমাদের মাঝে ওই টেন্ডেন্সিটা আছে যে ফ্রি রিসোর্স তো ফ্রি রিসোর্সই, ফ্রি রিসোর্স কি সব কিছু আমাকে পড়িয়ে দিবে? ফ্রি রিসোর্সে তো আমি সব কিছু পাবো না। ওই টেন্ডেন্সিটা দূর করার জন্য আমরা নামমাত্র ফিতে হচ্ছে এই কোর্সটা রেখেছি। তোমরা যাতে কেউ না বলতে পারো যে আমি টাকার জন্য কোথাও পড়তে পারিনি, কিংবা হচ্ছে আমি বায়োলজি ভালো করে বুঝতে পারিনি, এই কথাটা যাতে তোমরা না বলতে পারো। এখন তোমাদের কোয়েশ্চেন আবার আসতে পারে যে আপু আমি তো হচ্ছে আপনি নামমাত্র ফি যেটা রেখেছেন সেটাতেও হচ্ছে আমি পারছি না, আমার এবিলিটি সেটাও হচ্ছে না। তো সেক্ষেত্রে আপু আমি কি করব? তো তোমাকে হচ্ছে, তুমি যদি ইফোর্ট দাও, তুমি যদি পড়তে চাও, আমরা কিন্তু তোমাকে ফিরিয়ে দিব না। তুমি যদি সেই ফিটাও না দিতে পারো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তোমাকে এনরোল করাবো। ঠিক আছে? তুমি যদি ফি নাও দিতে পারো, সেক্ষেত্রে আমরা তোমাকে এনরোল করাবো। জাস্ট তোমার রেসপন্সিবিলিটি দুইটা, ক্লাস করতে হবে রেগুলার অ্যান্ড এক্সাম দিতে হবে রেগুলার। এই দুইটা যদি তুমি টোটালি ফলো করতে পারো তাহলে কিন্তু আমরা তোমাকে ফ্রিতেও এনরোল করিয়ে দিব। আমাদের ক্লাস দেখো, আমাদের এক্সাম প্যাটার্ন দেখো, এক্সাম কিন্তু রেগুলারই হচ্ছে, এক্সাম প্যাটার্ন দেখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের হচ্ছে ফুল বায়োলজি একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোল নাও, এবং এটা তোমাদের জন্য বেস্ট ডিসিশন হবে বলে আমার মনে হয়। চলো আমরা হচ্ছে আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আজকে আমরা পড়বো হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। আমাদের বডিতে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহিত হয় আমরা জানি, কারণ হৃৎপিণ্ড হচ্ছে আমাদের সেন্ট্রাল পাম্পিং অর্গান। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন আজকে আমরা পড়াশোনা করব। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ডকে আমরা কি বলে থাকি? সেন্ট্রাল পাম্পিং অর্গান। সেন্ট্রাল পাম্পিং অর্গান, সেন্ট্রাল পাম্পিং অর্গান। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের ক্ষেত্রে আমরা কিন্তু 4টা স্টেপ ফলো করি। কয়টা স্টেপ ফলো করি? আমরা কিন্তু হচ্ছে 4টা জিনিস ফলো করে থাকি। কয়টা জিনিস ফলো করে থাকি? 4টা জিনিস ফলো করে থাকি। সেই 4টা জিনিস কি কি আছে?
একটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড কিভাবে, হৃৎপিণ্ড বা হার্ট কিভাবে হচ্ছে বডিতে, আমাদের ভোর বডিতে রক্ত সার্কুলেট করে, তার জন্য আমরা কয়টা জিনিস কয়ভাবে আমরা ভাগ করে পড়ি, 4 ভাগে ভাগ করে পড়ি। একটা হচ্ছে আমাদের এট্রিয়ামে সিস্টোল করবে, সিস্টোল। তার আগে দুইটা ওয়ার্ড জেনে নাও, সিস্টোল আর হচ্ছে আমাদের ডায়াস্টোল। দুইটা ওয়ার্ড জানো, সিস্টোল দুইটা ওয়ার্ড জানি আমরা, সিস্টোল, ডায়াস্টোল। সিস্টোল মানে কি, সিস্টোল মানে হচ্ছে আমাদের সংকুচন। সিস্টোল মানে কি, সিস্টোল মানে হচ্ছে আমাদের সংকুচন। ডায়াস্টোল মানে কি, ডায়াস্টোল মানে হচ্ছে আমাদের প্রসারণ। ডায়াস্টোল মানে কি, ডায়াস্টোল মানে হচ্ছে আমাদের প্রসারণ। সিস্টোল মানে হচ্ছে সংকুচন, কোনো কিছু সংকুচিত হয়ে যাওয়া। ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ, কোনো কিছু প্রসারিত হয়ে যাওয়া, কোনো কিছু প্রসারিত হওয়া যাওয়া, ডায়ালাইটেড হয়ে যাওয়া। এখন হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের ক্ষেত্রে আমরা 4টা টপিকে ভাগ করে পড়ি, ঠিক আছে। 1 নম্বর টপিক হচ্ছে এট্রিয়ামের সংকুচন। কে 1 নম্বর টপিক কি, এট্রিয়ামের প্রসারণ পড়ি প্রথমে। এট্রিয়ামের প্রসারণ, এট্রিয়ামের প্রসারণ। এট্রিয়াম কয়টা আছে আমাদের বডিতে বলো তো? হার্টে কয়টা এট্রিয়াম আছে? হার্টের এট্রিয়াম কয়টা? 2টা। এট্রিয়ামের প্রসারণ, 1 নাম্বার হচ্ছে এট্রিয়ামের প্রসারণ, 2 নাম্বার হচ্ছে আমাদের এট্রিয়ামের সংকুচন। এট্রিয়ামের প্রসারণ, এট্রিয়ামের সংকুচন, এট্রিয়ামের সংকুচন। এট্রিয়াম মানে কি, এট্রিয়াম মানে কিন্তু অলিন্দ। এট্রিয়াম মানে কি, এট্রিয়াম হচ্ছে আমাদের অলিন্দ, এট্রিয়াম হচ্ছে আমাদের অলিন্দ। 3 হচ্ছে আমাদের ভেন্ট্রিকল প্রসারণ, ভেন্ট্রিকলের প্রসারণ। ভেন্ট্রিকল মানে কি, ভেন্ট্রিকল হচ্ছে নিলয়। নিলয় কোথায় থাকে, উপরে না নিচে? নিলয়ের বাসা কিন্তু নিচে থাকে। ভেন্ট্রিকলের প্রসারণ। 4 নাম্বার হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের সংকুচন, ভেন্ট্রিকলের সংকুচন। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের সংকুচন। আপনি প্রসারণ সংকুচন লিখেছেন, তাহলে আর সিস্টোল ডায়াস্টোল কেন লিখলেন? ভেন্ট্রিকলের সংকুচন। এই প্রসারণ সংকুচন লিখেছি তোমাদের সুবিধার জন্য, বুঝতে পেরেছো? এখন আমি সেটা লিখে দিচ্ছি, এটার আসল নামটা। এট্রিয়ামের প্রসারণকে আমরা বলি এট্রিয়ামের ডায়াস্টোল, এট্রিয়ামের ডায়াস্টোল। ভেন্ট্রিকলের সিস্টোল। এট্রিয়ামের ডায়াস্টোল, এট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ডায়াস্টোল, ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল। ঠিক আছে, এই 4টা ভাগে ভাগ করে আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনটা বোঝার চেষ্টা করব, বুঝতে পেরেছো? এট্রিয়াম প্রথমে প্রসারিত করবে, হা করবে, তারপর কি করবে, তারপর সে সংকুচিত হয়ে যাবে, তারপর আবার হচ্ছে ভেন্ট্রিকল প্রসারণ করবে, ভেন্ট্রিকল আবার সংকোচন হয়ে যাবে। এই 4টা ভাগে আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন দেখব। এই ধরো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমার হার্ট। তোমরা আমার সুন্দর আঁকা নিয়ে হাসাহাসি করবে না, বুঝতে পেরেছো? আমার আঁকার হাত এত ভালো না, কোনো মতো হয়, তাও এখন আবার হচ্ছে ইয়েতে লিখে আছে, প্যাডে লিখতে হচ্ছে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হার্ট, ঠিক আছে? এই কাঙ্ক্ষিত হার্টের মধ্যে এটার নাম আমাদের কি, এটার নাম হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। এটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে রাইট না লেফট? লেফট। লেফট এট্রিয়াম কিটা, লেফট এট্রিয়াম। বাম অলিন্দ কিটা, বাম অলিন্দ। এটা হচ্ছে আমাদের ডান নিলয়, এটা হচ্ছে আমাদের বাম নিলয়, ঠিক আছে? ডান নিলয়, বাম নিলয়। এখন দেখো আমরা বলছিলাম না যে এট্রিয়ামে কি উন্মুক্ত হয়, আমাদের রাইট এট্রিয়ামে বা ডান অলিন্দে কি উন্মুক্ত হয়? 3টা জিনিস উন্মুক্ত হয়। একটার নাম হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাবা, আর একটার নাম হচ্ছে তোমার ইনফিরিয়র ভেনা কাবা। কি নাম এটার নাম? ইনফিরিয়র ভেনা কাবা। আরেকটার নাম হচ্ছে আমাদের
করোনারি সাইনাস। কি নাম? করোনারি সাইনাস। করোনারি সাইনাস সুপিরিয়র ভেনা কাভা থেকে দেহের উপরের অংশ থেকে হচ্ছে বা হার্টের উপরের অংশ থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে হার্টের নিচের অংশ থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে আসে এবং করোনারি সাইনাসের মাধ্যমে হচ্ছে আমাদের হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে আসে। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা একটা কি জানি, লাং থেকে হচ্ছে দুইটা কি যায়, লাং, আমাদের যে লাং বা ফুসফুস আছে, লাং বা ফুসফুস, যেখানে একটু লাং বা ফুসফুস আঁকার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের কি লাং বা ফুসফুস। এটা হচ্ছে আমাদের লাং বা ফুসফুস। ওকে, আচ্ছা, এই লাং বা ফুসফুসে কি হবে, এলিভেন্সি লাং, এই লাং বা ফুসফুসে কি হয়, আমাদের যে রাইট ভেন্ট্রিকল আছে সেই রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু একটা কি যায়, রাইট ভেন্ট্রিকল থেকে একটা ধমনী হচ্ছে আমাদের লাংয়ে চলে যায়। রাইট ভেন্ট্রিকল থেকে একটা ধমনী কি হয়ে যায়, লাংসে চলে যায়। এর নাম কি বলো তো বাচ্চারা? এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের কি নাম, পালমোনারি আর্টারি। নাম কি? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি হচ্ছে চলে যায়। এই পালমোনারি আর্টারির সামনে, পালমোনারি আর্টারির সামনে হচ্ছে একটা কি থাকে, কপাটিকা থাকে। পালমোনারি আর্টারির সামনে একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম কি? এই কপাটিকার নাম হচ্ছে আমাদের পালমোনারি সেমিলুনার কপাটিকা। এটার নাম কি? পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। আবার লাং থেকে হচ্ছে কি হয়, লাং থেকে, বোথ লাংস থেকে হচ্ছে দুইটা দুইটা চারটা কি আসে, চারটা হচ্ছে আমাদের পালমোনারি শিরা। চারটা পালমোনারি শিরা হচ্ছে আমাদের লেফট এট্রিয়ামে আসে। কোথায় আসে? লেফট এট্রিয়ামে আসে। কি আসে? লেফট এট্রিয়ামে আসে। কয়টা কয়টা করে আসে? প্রতিটা লাং থেকে হচ্ছে দুইটা করে পালমোনারি ভেইন আসে। দুইটা থেকে হচ্ছে প্রতিটা থেকে দুইটা করে পালমোনারি ভেইন আসে। তাহলে টোটাল কয়টা আসলো? চারটা আসলো। টোটাল কয়টা আসলো? চারটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়ামে পালমোনারি ভেইন উন্মুক্ত হয়। এটা কি? এটা হচ্ছে আমাদের পালমোনারি ভেইন। এখন কি হয়, যখন রাইট এট্রিয়াম প্রসারিত হয়, প্রসারিত হওয়া মানে কি, এই যে ধরো এটা হচ্ছে আমার একটা কি, এটা হচ্ছে আমার একটা পুটলি বা বস্তা, যেটাই বলো, এটাকে এটা যখন হচ্ছে খুলে যাবে, এটা যখন হচ্ছে খুলে যাবে, এইরকম খুলে হা হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি প্রসারণ। ঠিক আছে, আবার যখন এটা হচ্ছে চুপসে এরকম যাবে, চুপসে যাবে, তখন সেটাকে আমরা বলতেছি সংকুচন। ঠিক আছে, তুমি বেলুনে যদি পানি, বেলুনের ওপেনিংটা যদি ওপেন করে পানি ঢোকো, তাহলে কি সে প্রসারিত অবস্থায় পানি নিচ্ছে। আবার যখন তুমি চাপ দিয়ে পানি বের করে দাও, তখন সে কি হয়, সংকুচিত হয়ে পানি বের করে দেয়। তো আমাদের যখন রাইট এট্রিয়ামের মানে এট্রিয়ামের সংকুচন হয়, সরি এট্রিয়ামের প্রসারণ হয়, এট্রিয়ামের প্রসারণে কি হয়, এট্রিয়ামের প্রসারণে আমার বডির সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে এসে উন্মুক্ত হয়। কি হয়, আমার দেহের সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে উন্মুক্ত হয়। কখন? যখন হচ্ছে এট্রিয়ামের প্রসারণ ঘটে। তারপর এই অবস্থায় কি থাকে, অবস্থায় কিন্তু আমাদের এই যে ট্রাইকাসপিড কপাটিকা কি থাকে, বন্ধ থাকে। যখনই হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম রক্তে পূর্ণ হয়ে যায়, তখন এই ট্রাইকাসপিড বাল্ব খুলে যায়। ট্রাইকাসপিড বাল্ব খুলে যায়। খুলে যাওয়ার পর এই রক্তটা হচ্ছে কি রক্ত আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের রাইট ভেন্ট্রিকলে আসে। কি আসে? রাইট ভেন্ট্রিকলে আসে। কোথায় আসে? রাইট ভেন্ট্রিকলে আসে। কখন আসে? সংকুচন অবস্থায়। কার সংকুচন অবস্থায়? এট্রিয়ামের সংকুচন অবস্থায়। কি বললাম? যখন হচ্ছে আমাদের প্রসারিত হয়, যখন হচ্ছে আমাদের এট্রিয়াম প্রসারিত হয়, তখন হচ্ছে এখানে আমাদের সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে জমা হয়। আবার যখন এট্রিয়াম পূর্ণ হয়ে যায়, তখন সে হচ্ছে সংকুচিত হয়ে যায়। তখন সে সংকুচিত হয়ে তার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলে দিয়ে দেয়, এবং তখন কি হয়, ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। কি হয়? ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। এ অবস্থায় আমাদের কি ঘটে, যখনই হচ্ছে আমাদের এট্রিয়ামের সংকুচন ঘটে, তখনই হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের প্রসারণ ঘটে। কি ঘটে? ভেন্ট্রিকলের প্রসারণ ঘটে। তো ভেন্ট্রিকলের প্রসারণ ঘটলে কি করবে? ভেন্ট্রিকল প্রসারণ মানে তার জায়গা বেশি, সে হচ্ছে রক্ত নিবে। কি করবে? সে হচ্ছে রক্ত নিবে। এই কারণে তখন কি হয়, আমাদের হচ্ছে ভেন্ট্রিকলে রক্ত নিচ্ছে, ভেন্ট্রিকল প্রসারিত অবস্থায় আছে। ভেন্ট্রিকল যখন রক্তে পূর্ণ হয়ে যায়, তখন হচ্ছে ভেন্ট্রিকল পুনরায় সংকুচিত হয়। কি হয়? ভেন্ট্রিকল সংকুচিত হয়। সংকুচিত হলে আমার এখানে যে কি আছে,
দেখো ভেন্ট্রিকল হচ্ছে কি হচ্ছে, ভেন্ট্রিকল সংকুচিত হচ্ছে। ভেন্ট্রিকল সংকুচিত যখন হয় তখন আমাদের এইখানে যে কপাটিকাটা আছে ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ট্রাইকাসপিড কপাটিকা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এদিকে বাইকাসপিড কপাটিকাও বন্ধ হয়ে যায়। কি হয়, বাইকাসপিড কপাটিকাও বন্ধ হয়ে যায়। তখন কি হয়, আমাদের যে ভেন্ট্রিকল আছে সেই ভেন্ট্রিকল থেকে রক্ত আমাদের এই যে পালমোনারি সেমিলুনার কপাটিকা, এই পালমোনারি সেমিলুনার কপাটিকা খুলে যায়। পালমোনারি সেমিলুনার কপাটিকা খুলে যাওয়ার পর এই যে পালমোনারি সেমিলুনার কপাটিকা কি হয়, পালমোনারি সেমিলুনার কপাটিকাটা হচ্ছে খুলে যায়। খুলে গেলে কি হয়, খুলে গেলে হচ্ছে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই পালমোনারি আর্টারির মাধ্যমে, পালমোনারি আর্টারির মাধ্যমে হচ্ছে আমাদের লাংসে চলে যায়। কোথায় চলে যায়, লাংসে চলে যায়। বুঝতে পেরেছো? যখন এট্রিয়াম প্রসারিত হয়, প্রসারিত হয় মানে কি, তার জায়গা বেশি, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে। তখনই হচ্ছে সে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে আসে। রাইট এট্রিয়াম যখন রক্তে পূর্ণ হয়ে যায় তখন সে হচ্ছে সংকুচিত হয়। সংকুচিত হলে আমাদের ট্রাইকাসপিড বাল্ব এবং বাইকাসপিড বাল্ব খুলে যায়। ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে রাইট এট্রিয়াম থেকে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। ঠিক আছে, তারপর কি হয়, তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকলে কি ঘটে, প্রসারণ ঘটে। কারণ প্রসারণ ঘটে বলেই তো তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যেতে পারছে। কেন যেতে পারছে, কারণ তার জায়গা বেশি, প্রসারণ মানে জায়গা বেশি। তো প্রসারণ করছে, সে হচ্ছে রক্ত নিচে। যখনই হচ্ছে সে সংকুচিত হবে, ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন কি হবে, আমাদের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে, ব্লাড তখন হচ্ছে উল্টা ডিরেকশনে উপরে যেতে চাইবে, অপোজিট ডিরেকশনে ভেন্ট্রিকল থেকে এট্রিয়ামে যেতে চাইবে। সেই কারণে আমাদের কি হয়, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড সজুড়ে বন্ধ হয়ে যায়। তখন আমরা কি ধরনের শব্দ শুনি, তখন হচ্ছে আমরা লাভ ধরনের সাউন্ড শুনতে পাই, লাভ ধরনের সাউন্ড শুনতে পাই। বুঝতে পেরেছো এইটুকু? আচ্ছা, তারপর দেখো আমাদের রাইট এট্রিয়াম থেকে হচ্ছে আমাদের যখন হচ্ছে রাইট এট্রিয়ামের সামনে রাইট ভেন্ট্রিকল যেটা আছে সেই রাইট ভেন্ট্রিকলের সামনে যে আমাদের পালমোনারি আর্টারি যায়, পালমোনারি আর্টারি এখানে কি থাকে, সেমিলুনার কপাটিকা থাকে। পালমোনারি সেমিলুনার কপাটিকা খুলে যায়, সেখান দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত লাংসে চলে যায়। ঠিক আছে, আবার যখন হচ্ছে লাংস থেকে কি হয়, লাংস থেকে হচ্ছে পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট এট্রিয়ামে ব্লাড আসে। কোথায় আসে, লেফট এট্রিয়ামে হচ্ছে আমাদের ব্লাড আসে। সেই লেফট এট্রিয়াম থেকে হচ্ছে বাইকাসপিড বাল্ব যে আছে আমাদের, সেই এখানে কি আসবে, এখানে হচ্ছে এটার মাধ্যমে এখান থেকে হচ্ছে কি যাবে, এখান থেকে হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত ব্লাড যাবে। কোথায় যাবে, আমাদের লেফট এট্রিয়ামে যাবে। সেই লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড বাল্বের মাধ্যমে সেটা কোথায় চলে আসবে, আমাদের সেটা হচ্ছে আমাদের কোথায় চলে আসবে, সেটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। কোথায় চলে আসবে, লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। এই যে লেফট ভেন্ট্রিকল আছে সেখান থেকে কি উৎপত্তি হয়েছে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে কিন্তু একটা আমাদের ধমনির উৎপত্তি হয়েছে। কি উৎপত্তি হয়েছে, আমাদের একটা ধমনির উৎপত্তি হয়েছে। এই ধমনির নাম কি, এই ধমনির নাম হচ্ছে মহাধমনী। এটার নাম কি, মহাধমনী। এই মহাধমনীর সামনে একটা কপাটিকা থাকে, এই কপাটিকার নাম কি, পালমোনারি এওরটিক সেমিলুনার কপাটিকা। নাম কি, এওরটিক সেমিলুনার কপাটিকা। এই সেমিলুনার কপাটিকা যখন হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল বা ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন এই সেমিলুনার কপাটিকা কি হবে, সেমিলুনার কপাটিকা হচ্ছে খুলে যাবে। কি হবে, আমাদের সেমিলুনার কপাটিকা খুলে যাবে। তখন ব্লাড কি করবে, ব্লাড হচ্ছে আমাদের অক্সিজেনযুক্ত যে ব্লাড আছে সেই অক্সিজেনযুক্ত ব্লাড কি করবে, এই পথে হচ্ছে সে হচ্ছে সারা দেহে চলে যাবে। অক্সিজেনযুক্ত ব্লাড এই পথে সারা দেহে হচ্ছে সে চলে যাবে, সারা দেহে হচ্ছে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনের সিস্টেম। বুঝতে পেরেছ, ব্লাড সার্কুলেশনের সিস্টেমটা কি? এখন দেখো, যখন হচ্ছে আমাদের এট্রিয়াম প্রসারিত হচ্ছিল, যখন হচ্ছে এট্রিয়াম প্রসারিত হচ্ছিল কি হচ্ছিল, এখান থেকে রক্ত নিচ্ছিল। যখনই হচ্ছে সংকুচিত হচ্ছে তখনই কি করতেছে, ব্লাডকে হচ্ছে তারা ভেন্ট্রিকলে দিয়ে দিচ্ছে। ওকে, ভেন্ট্রিকলে দিয়ে দিচ্ছে। আবার যখন হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের প্রসারণ ঘটতেছে, ভেন্ট্রিকল প্রসারণ ঘটতেছে তখন তো হচ্ছে এখানে রক্ত যাচ্ছে। কিন্তু ভেন্ট্রিকলের যখন প্রসারণ ঘটে, দেখো ভেন্ট্রিকলের যখন প্রসারণ ঘটে তখন কি হয়, ভেন্ট্রিকলের প্রসারণ ঘটলে ব্লাড কিন্তু আমাদের কি আসে, রাইট এট্রিয়াম বা লেফট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসে এবং আমাদের যে সামনে যে আসে। এবং হচ্ছে আমাদের এখানে দেখো, আমাদের ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় এর সামনে কি থাকে, পালমোনারি সেমিলুনার কপাটিকা, এর সামনে কি থাকে, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এই কপাটিকা দুটি খুলে যায় এবং হচ্ছে রক্ত কি হয়, রক্ত হচ্ছে লাংসে যায় এবং অ্যাওর্টার মাধ্যমে হচ্ছে সমস্ত দেহে চলে যায়। পালমোনারি ভেইনের মাধ্যমে লাংসে যায় পিউরিফিকেশনের জন্য এবং হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে হচ্ছে ছড়িয়ে পড়ে। এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো।
বুঝতে পেরেছো তোমরা? এটুকু বুঝতে পেরেছো? তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদেরকে এটুকু তো হচ্ছে মেইন, তোমাকে আমি বুঝালাম। এখন আমাদের এখান থেকে আপু এটুকু তো বুঝলাম কীভাবে কীভাবে ব্লাড সার্কুলেশন হয়। তুমি বই পড়লেও সেটা বুঝতে পারবা, ঠিক আছে, বই পড়লেও সেটা বুঝতে পারবা। এখন আসো আমরা হচ্ছে কি জানি, দুইটা হচ্ছে হার্ট সাউন্ড আছে, সেই হার্ট সাউন্ড সম্পর্কে জানবো। তার আগে জানবো হচ্ছে এট্রিয়ামের সিস্টল এবং এট্রিয়াম সিস্টল, ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ডায়াস্টলের সময় কত, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। দেখো, কার্ডিয়াক সাইকেল বলে একটা টার্ম আছে, কি আছে? আচ্ছা, পরে বলছি। দেখো, এট্রিয়ামের সিস্টল আর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল, এখানেই বলি। এই যে এট্রিয়ামের প্রসারণ বা ডায়াস্টল যখন হয়, তোমরা মনে রাখবা হচ্ছে ডায়াস্টল বা প্রসারণ মানুষ কখন হচ্ছে বেশি কোন অবস্থায় থাকতে চায় বলো? মানুষ এই অবস্থায় থাকতে চায় যে অবস্থায় সে রিল্যাক্স ফিল করবে। ডায়াস্টল হলে কি হয়? ডায়াস্টল সে প্রসারণ অবস্থায় আছে, তার টাকা পয়সা বেশি, তার মধ্যে মানুষ আসবে, তাই না? তো যখন হচ্ছে ডায়াস্টল, ডায়াস্টল হচ্ছে তার রিল্যাক্স অবস্থায় আছে সে, ঠিক আছে। এই যে ডায়াস্টল, সে ডায়াস্টলের সময়কাল কত? এট্রিয়ামের ডায়াস্টলের সময়কাল কিন্তু আমাদের 0.7 সেকেন্ড। কত সেকেন্ড? 0.7 সেকেন্ড। আর এট্রিয়ামের সিস্টলের সময় কত? এট্রিয়ামের সিস্টলের সময় হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কত? 0.5 সেকেন্ড। কত সেকেন্ড? 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কত? 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড। বুঝতে পেরেছ? এট্রিয়ামের প্রসারণ বা এট্রিয়ামের ডায়াস্টল, কি বললাম যে ডায়াস্টল মানে হচ্ছে বিশ্রাম অবস্থা। তুমি মনে রাখবা যে ডায়াস্টল মানে হচ্ছে একটা রিল্যাক্সেশন পিরিয়ডের মতো, ঠিক আছে। সেই রিল্যাক্সেশন পিরিয়ডে মানুষ বেশি থাকতে চায়, এই জন্য ডায়াস্টল বেশি। ডায়াস্টলের সময় কত? 0.7 সেকেন্ড। সিস্টলের সময় কত? 0.1 সেকেন্ড। আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কত? 0.5 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কত? 0.3 সেকেন্ড। কত সেকেন্ড? 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড। ওকে, আচ্ছা। এই যে 0.1 সেকেন্ড, এটাকে একটু ভাগ করা হয়েছে, 0.1 সেকেন্ডকে একটু ভাগ করা হয়েছে। কেমন ভাগ করা হয়েছে দেখো, 0.1 সেকেন্ডকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে। প্রথম হচ্ছে প্রথম 0.5 সেকেন্ড, প্রথম 0.5 সেকেন্ড। দেখো, প্রথম 0.5 সেকেন্ড। এই প্রথম 0.5 সেকেন্ডে কি হয়? এই প্রথম 0.5 সেকেন্ডে হচ্ছে আমাদের এটিএমের সংকুচন দ্রুত গতিতে ঘটে। এটিএমের সংকুচন বা সিস্টল কি হয়? দ্রুত গতিতে ঘটে। এই জন্য এটাকে বলা হয়ে থাকে ডায়নামিক ফেজ। কি বলা হয়ে থাকে? ডায়নামিক ফেজ। ডায়নামিক ফেজ, ডায়নামিক ফেজ কি বলা হয়ে থাকে? ডায়নামিক ফেজ। বানানটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে নিই। ডায়নামিক ফেজ কি বলা হয়ে থাকে? ডায়নামিক ফেজ, ডাইনামিক ফেজ বা ডায়নামিক দশা। আর দিয়ে মানে হচ্ছে পরবর্তী, মানে হচ্ছে শেষ 0.5 সেকেন্ড, যেটা পরবর্তী বা শেষ 0.5 সেকেন্ডটা কি? এটা হচ্ছে একটু ধীরে ধীরে যায়, এজন্য তার নাম হচ্ছে এ ডায়নামিক। তার নাম কি? এ ডায়নামিক ফেজ, এ ডায়নামিক ফেজ, ঠিক আছে। এইটুকু মনে রাখো যে এটিএমের প্রসারণের সময় কত? 0.7 সেকেন্ড। এটিএমের সংকোচন বা সিস্টলের সময় 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার প্রসারণ বা সিস্টলের ডায়াস্টলের সময় কত? 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সংকোচন বা সিস্টলের সময় কত? 0.3 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটুকু বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সটে যাই। এই যে দেখো, এখন আমরা হার্ট সাউন্ড সম্পর্কে একটু জানি, যে হার্ট সাউন্ডটা আসলে লাভ ডাব যে আমরা বলি হার্ট সাউন্ড, এটা আসলে কিভাবে হয়, কি জিনিস। এই যে দেখো, তোমার যখন হচ্ছে ভেন্ট্রিকল কি করতেছে? ভেন্ট্রিকল সিস্টল করতেছে, মানে কি? ভেন্ট্রিকল সংকুচিত হচ্ছে। সংকুচিত হলে কি হয়? ভেন্ট্রিকল সংকুচিত হলে আমাদের ব্লাড উপরে চলে যেতে চাইবে। ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে, ব্লাড কি করবে? উপরে চলে যেতে পারবে, উপরে চলে যেতে চাইবে। তখন কি হবে আমাদের? যাতে উপরে চলে যাও, কপাটিকা কেন দেওয়া হয়েছে? কপাটিকা দেওয়া হয়েছে একমুখী রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য, যাতে ব্লাডটা হচ্ছে অপোজিট সাইডে না যেতে পারে, সেই জন্যই কপাটিকা দেওয়া হয়েছে। এখন ব্লাড যদি উপরে চলে যায়, তাহলে
তাহলে হবে কপাটিকার কাজ হবে না। এই জন্য কি করতে হবে, কপাটিকা ক্লোজড হয়ে যাবে। আমাদের রাইট ভেন্ট্রিকল যখন মানে হচ্ছে ভেন্ট্রিকল যখন সংকোচন করবে তখন হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা এবং ট্রাইকাসপিড কপাটিকা জুড়ে বন্ধ হয়ে যাবে। কি হবে দেখো, আমাদের ভেন্ট্রিকল যখন সংকোচন করবে, ভেন্ট্রিকল সংকোচন করলে ভেন্ট্রিকল সংকোচন করলে কি হবে, সংকোচন করলে হচ্ছে আমাদের বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাবে। কপাটিকা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ভেন্ট্রিকল সংকোচন করলে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, জুড়ে বন্ধ হয়ে যাবে। তখন যে আমরা সাউন্ডটা শুনবো, একটা জুড়ে যদি তুমি দরজাতে ধাক্কা দাও, একটা জুড়ে সাউন্ড হয় না, একটা সাউন্ড হয়। তো বাইকাসপিড এবং ট্রাইকাসপিড যখন জুড়ে বন্ধ হয়ে যাবে তখন একটা সাউন্ড হবে। সেই সাউন্ডটাকে আমরা বলে থাকি লাভ সাউন্ড। কি বলি, লাভ সাউন্ড বলে থাকি। এই লাভ সাউন্ডটাই হচ্ছে তোমার বডির ফার্স্ট হার্ট সাউন্ড। কিটা, ফার্স্ট হার্ট সাউন্ড। প্রথম হার্ট সাউন্ডটা হচ্ছে আমাদের এই লাভ শব্দটা। ফার্স্ট হার্ট সাউন্ডটা হচ্ছে আমাদের কি, এই লাভ শব্দটা। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার ধরো ভেন্ট্রিকল যখন হচ্ছে কি হবে, ভেন্ট্রিকল যখন হচ্ছে আমাদের ডায়াস্ট্রল করবে, ভেন্ট্রিকলে কি করবে, প্রসারণ করবে। ভেন্ট্রিকল যখন হচ্ছে ডায়াস্ট্রল করবে, ভেন্ট্রিকল কি করবে, ভেন্ট্রিকল যখন হচ্ছে আমাদের ডায়াস্ট্রল করবে মানে কি, প্রসারিত হবে। ভেন্ট্রিকলটা যখন, এই যে ভেন্ট্রিকলটা কি হবে, প্রসারিত হয়ে হাঁ করে রক্ত নিতে চাইবে, তখন কি করবে, এই যে আমাদের পালমোনারি ভেইন আছে, পালমোনারি আর্টারি আছে, এওরটা আছে, সেখান থেকে কি করবে, যখন আবার বলতেছি ভেন্ট্রিকল যখন প্রসারণ করবে তখন রক্ত কি চাইবে, ভেন্ট্রিকলে চলে আসতে না, সব জায়গা থেকে রক্ত ভেন্ট্রিকলে চলে আসতে চাইবে। তো এখানে যে আমাদের পালমোনারি আর্টারি দিয়ে রক্ত পাঠিয়েছি, এওরটা দিয়ে রক্ত পাঠিয়েছি, তাদেরকে কি আমরা ফিরে আসার জন্য পাঠিয়েছি? ফিরে আসার জন্য তো পাঠাই নাই। তারা হচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবে, কিন্তু তারা কি করে, ফিরে আসতে চায়। যখন ভেন্ট্রিকল প্রসারণ করে তারা ফিরে আসতে চায়, তখন কি করে, আমাদের এই যে এখানে কপাটিকা থাকে না, একটা সেমিলুনার কপাটিকা, পালমোনারি সেমিলুনার কপাটিকা, এখানে একটা কপাটিকা থাকে, সেটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। সেই দুইটা কপাটিকা জুড়ে বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়, জুড়ে বন্ধ হয়ে যায়। আমি একটু লিখি যে ভেন্ট্রিকল যখন প্রসারিত হয়, ভেন্ট্রিকল প্রসারিত হলে ভেন্ট্রিকল প্রসারিত হলে কি হবে, ভেন্ট্রিকল প্রসারিত হলে আমাদের যে কি হয়, ভেন্ট্রিকল প্রসারিত হলে আমাদের যে পালমোনারি এবং হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা আছে, পালমোনারি ও অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা কি হয়ে যাবে, জুড়ে বন্ধ হয়ে যাবে, যাতে ব্লাড না যেতে পারে, জুড়ে বন্ধ হয়ে যাবে। কি বলা হয়ে থাকে, তখন যে সাউন্ডটা শুনতে পাই, তখন আমরা কি সাউন্ড শুনতে পাই, ডাব সাউন্ড। কি শব্দ শুনতে পাই, ডাব সাউন্ড। এটাকে বলা হয়ে থাকে সেকেন্ড হার্ট সাউন্ড। কি বলা হয়ে থাকে, সেকেন্ড হার্ট সাউন্ড। আমাদের বডিতে বলো, যদি জিজ্ঞেস করে যে হার্টের সাউন্ড কয়টা, হার্টের সাউন্ড কিন্তু চারটা। কয়টা, হার্ট সাউন্ড কয়টা, হার্ট সাউন্ড হচ্ছে আমাদের চারটা, কিন্তু আমরা দুইটাই শুনতে পাই। হার্ট সাউন্ড কয়টা, চারটা, কিন্তু আমরা দুইটাই শুনতে পাচ্ছি। ঠিক আছে, এটুকু মনে থাকবে। এটুকু তো কোনো সমস্যা আছে? আশা করি এইটুকুতে কোনো সমস্যা নাই। এখন আসা হচ্ছে আমরা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র, কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। ওকে, আচ্ছা, এই যে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র কি জিনিস, তোমার বডি কি করছে, তোমার বডি কন্টিনিউ কি হচ্ছে, সংকুচিত হচ্ছে একবার, প্রসারিত হচ্ছে একবার, সংকুচিত হচ্ছে একবার, প্রসারিত হচ্ছে একবার। ঠিক আছে, এই যে সংকোচন প্রসারণ সেটাকে আমরা বিট বলতে পারি। বিট দিচ্ছে, বিট দিচ্ছে। সেই বিট কয়টা দেয় আমাদের, 1 মিনিটে সে হচ্ছে 75টা হার্টবিট দেয়। কয়টা দেয়, 1 মিনিটে কয়টা দেয়, 75টা হার্টবিট দেয়। 75টা মানে হচ্ছে 70 থেকে 80, এভারেজে হচ্ছে 75। 70 থেকে 80 আমাদের হার্টবিট কত আমরা লিখতে পারি, হার্টবিটটা হচ্ছে আমাদের কত, হার্টবিটটা হচ্ছে 70 থেকে 80। হার্টবিট বা হৃদস্পন্দন, হার্টবিটটা কি, হার্টবিট জিনিসটা কি, হার্টবিটটা হচ্ছে এই যে হাড় সংকুচিত হচ্ছে একবার, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সেটাই হচ্ছে একটা হার্টবিট বা হৃদস্পন্দন।
সেটা কত? সেটা হচ্ছে আমাদের 70 থেকে 80 বার। কত? 70 থেকে 80 বার পার মিনিট। প্রতি মিনিটে হচ্ছে 70 থেকে 80 বার হার্ট হচ্ছে বিট করে বা স্পন্দিত হয়। ঠিক আছে? আচ্ছা, এভারেজে কত? এভারেজে হচ্ছে আমাদের 75 বার। কতবার? 75 হচ্ছে মিনিট। 75 বার প্রতি মিনিটে হচ্ছে আমাদের 75 বার। ধরো একটা হার্ট হচ্ছে কি দিচ্ছে, 1 মিনিটে 75 বার হচ্ছে বিট করছে, তাহলে 75, তাহলে কি হইলো আমাদের 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে কি হইলো আমাদের 60 সেকেন্ডে হচ্ছে, এই যে 60 সেকেন্ডে কি করে, 60 সেকেন্ডে তাহলে তাহলে 60 সেকেন্ডে কি দেয়? 75টা বিট দেয়। 75টি বিট দেয়, তাই না? 75টি বিট দিচ্ছে। 7 সেকেন্ডে কি করছে? 75টি বিট দিতেছে। তাহলে 1 সেকেন্ডে কতটা বিট দিবে? 1 সেকেন্ড হচ্ছে 75 ডিভাইডেড বাই হচ্ছে 60, 60টি বিট দিবে। এবং এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের 0.8। কত আসবে? 0.8 আসবে। একটু ক্যালকুলেশন করো তোমরা, তোমরা তো ম্যাথে ভালো, তাই না? ক্যালকুলেশন করো। একটু উল্টা লিখেছি, তার জন্য সরি, একটু কারেকশন করে নিই। উল্টা লিখেছি আসলে। 75টা বিট দিতে 75টি বিট দেয় 1 সেকেন্ড, মানে হচ্ছে 60 সেকেন্ডে। 75টা বিট দেয় কত সেকেন্ডে? 75টা বিট দেয় হচ্ছে আমাদের 60 সেকেন্ডে। 75টা বিট দেয় কত সেকেন্ডে? 75টা বিট দেয় হচ্ছে আমাদের 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে। তাহলে একটা বিট দেয় কত সেকেন্ডে? 60 ভাগ হচ্ছে 75 সেকেন্ড। তাহলে দেখো কত আসে? 0.8 সেকেন্ড। কত আসে? 0.8 সেকেন্ড। তাহলে দেখো এই 0.8 সেকেন্ডটা কি? দেখো এই যে একটা বিট মানে হচ্ছে একবার তোমার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। একটা বিট মানে কি? এই যে আমি লিখি, একটা বিট, একটা বিট মানে হচ্ছে একটা সংকুচন, একটা সংকুচন প্লাস একটা প্রসারণ। একটা সংকুচন একটা প্রসারণ যখন হবে সেটাকে আমরা বলতেছি কি? হার্ট বিট। এই যে তোমার একটা সংকুচন একটা প্রসারণ হচ্ছে একটা, এটাকে আমরা বলতেছি একটা বিট। তাহলে একটা বিট কত সেকেন্ড হচ্ছে? 0.8 সেকেন্ডে হচ্ছে। ওকে, আচ্ছা। তাহলে একটা বিট হতে হার্টের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটে, মানে হচ্ছে একটা বিট দিতে একবার সংকুচিত একবার প্রসারিত হতে হার্টকে যে যে স্তরগুলো পার হতে হয়, হার্টের ভিতরে যে যে জিনিসগুলো ঘুরে, এবং সেটা ঘুরে হচ্ছে চক্রাকারে। কিভাবে ঘুরে? চক্রাকারে ঘুরে। একটা বিট দিতে হার্টের ভিতরে যে যে ঘটনা চক্রাকারে ঘটে সেটাকে আমরা বলে থাকি কি? হার্ট বিট। এবং যে সময়কালের মধ্যে সে হচ্ছে একটা বিট দেয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হৃদচক্র। কি বলে? হচ্ছে আমাদের কি? কার্ডিয়াক সাইকেলের সময়কাল বা হচ্ছে হৃদচক্রের সময়কাল। বুঝতে পেরেছো? যে একটা সংকুচন একটা প্রসারণকে আমরা বলতেছি হচ্ছে বিট। এই একটা বিট দিতে হার্টের মধ্যে যে যে ঘটনা চক্রাকারে ঘটে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হৃদচক্র। কি বলি? হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। কি বলে থাকি? হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেলে হচ্ছে গড়তে যত সময় লাগে, আমরা কত সময় বের করলাম? 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড লাগে। এই যে সময়কালটা সেটাকে আমরা বলে থাকি কার্ডিয়াক চক্রের সময়কাল। এখন তুমি বলবা যে আপু এটা তো বুঝলাম 0.8 সেকেন্ড, তো একটু আগে যে আপনি ভেন্ট্রিকুলার সিস্টল এট্রিয়ামের সিস্টল পড়াইছিলেন সেটা আসলে কি জিনিস? এই যে দেখো কি বলছি, একটা সংকুচন একটা প্রসারণ। তাহলে এট্রিয়ামের সিস্টল, হ্যাঁ একটা বিট বলছি, একটা সংকুচন একটা প্রসারণ। তাহলে কি হবে? এট্রিয়ামের সিস্টল, এট্রিয়ামের সিস্টল প্লাস এট্রিয়াম, এট্রিয়াম ডায়াস্টল, ডায়াস্টল।
তাহলে এটা কত সেকেন্ড বলো? 0.8 সেকেন্ড, তাই তো? 0.8 সেকেন্ড। এটিএম একবার সিস্টল হচ্ছে, একবার ডায়াস্টল হচ্ছে, তাহলে সেটা কত হবে? একটা বিট, সেটা 0.8 সেকেন্ড। এবং সেটা কিভাবে আমরা করছি? এটিএম এর সিস্টলে ছিল 0.1 সেকেন্ড, এটিএম এর ডায়াস্টলে ছিল 0.7 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন আসো, এটা বুঝতে পারছো কিভাবে 0.1 আসছে, 0.7 আসছে? এখন দেখো হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল প্লাস ভেন্ট্রিকলের ডায়াস্টল, তাই না? তাইলে তো এটা একটা হৃদচক্র হবে বা হচ্ছে একটা হার্টবিট হবে। ভেন্ট্রিকলের ডায়াস্টল, এটাই হচ্ছে আমাদের কি হৃদচক্র, যে একটা হচ্ছে সিস্টল হবে, একটা ডায়াস্টল হবে, সেটাই হচ্ছে আমাদের একটা কি কার্ডিয়াক সাইকেল। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, সেটাও কত? সেটাও তো 0.8 সেকেন্ড। একটা বৃদ্ধিতে 0.8 সেকেন্ড লাগবে, মানে সংকুচন প্রসারণ হলেই সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, 0.8 সেকেন্ড। তাহলে 0.8 সেকেন্ড হচ্ছে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল কত হচ্ছে? ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে আমাদের 0.3 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ডায়াস্টল কত হচ্ছে আমাদের? ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড। এখন কথা হচ্ছে যদি একসাথে হয়, মানে এট্রিয়ামের সিস্টল, এট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, সবগুলা মিলেও কিন্তু তোমার 0.8 সেকেন্ড। বুঝতে পেরেছো? তুমি এখন বলবা যে আপু আপনি কি ম্যাথ পারেন না, ম্যাথে কি কাঁচা ছিলেন যে আপনি 0.8 দুইটা মিলে আবার বলতেছেন 0.8? হাউ ইটস পসিবল, তাই না? এখন দেখো এটা কিভাবে সম্ভব। ঠিক আছে, কিভাবে এটা সম্ভব? এই যে এট্রিয়ামের সিস্টল, এট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, পুরাটা হচ্ছে তোমার একই সাথে ঘটে। পুরাটা কি হয়? একই সাথে ঘটে। এই জন্যই টোটাল কার্ডিয়াক সাইকেল বা টোটাল হৃদচক্রের সময়কাল 0.8 সেকেন্ড। বুঝতে পেরেছো? কিভাবে বলি, এই যে যখনই হচ্ছে আমাদের এট্রিয়াম সিস্টল করে, যখনই হচ্ছে আমি তোমাদের ছবিও দেখাবো, যখনই হচ্ছে এট্রিয়াম সিস্টল করে তখনই হচ্ছে আমাদের কি হয়? ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়। যখনই এট্রিয়াম সিস্টল করে তখন ভেন্ট্রিকুলার কি হয়? ডায়াস্টল হয়। একই সাথে ঘটতেছে। যখনই ভেন্ট্রিকল সিস্টল করে তখনই হচ্ছে কি? এট্রিয়ামের ডায়াস্টল হয়। তখনই কি হয়? এট্রিয়ামের ডায়াস্টল হয়। বুঝতে পেরেছ? যখনই হচ্ছে আমাদের এট্রিয়াম সিস্টল করতেছে তখনই হচ্ছে কি হচ্ছে? ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে। যখনই হচ্ছে এট্রিয়াম হচ্ছে তোমার সিস্টল করতেছে, এট্রিয়াম হচ্ছে ডায়াস্টল করতেছে, তখনই ভেন্ট্রিকলের সিস্টল হচ্ছে। মানে দুইটা ঘটনাই হচ্ছে একে অপরকে ওভারল্যাপ করতেছে। এই জন্য টোটাল সময়কাল আমাদের 0.8 সেকেন্ড। বুঝতে পেরেছ? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখন আমি তোমাদেরকে একটু ইয়াতে দেখানোর চেষ্টা করি, তোমাদেরকে একটু ভিডিও দেখানোর চেষ্টা করি যে ভিডিওটা আসলে কেমন হয়। ঠিক আছে, আমরা যদি যাই, ওকে, আরেকটু নিচে যাওয়া উচিত আমাদের, একটু ওয়েট করো। এই যে দেখো, এইটা একটু দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা এটা একটু তোমাদের এনশিওর করি যে দেখা যাচ্ছে কিনা। তখন আমি ক্লাস করিয়েছিলাম কিন্তু দেখা যায়নি। এখন একটু দেখি দেখা যাচ্ছে কিনা। তোমরা কি আমার ইউটিউবটা দেখতে পাচ্ছ? ইউটিউবটা কি দেখা যায়? দেখো তো একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। সেদিন দেখাই যায়নি, জন্য ঝামেলা হয়েছিল অনেক। দেখো একটু, এই যে, ওকে, দেখো হার্ট কি করতেছে। এই যে হার্ট দেখো, এই যে এগুলা কি? এগুলা কিন্তু আমাদের এট্রিয়াম। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের এট্রিয়াম। এটাকে একটু বড় করতে যাচ্ছি। এই যে দামাও, এটা কি? এটা হচ্ছে এট্রিয়াম, এটাও কিন্তু এট্রিয়াম। কেন উপরে আছে এই জন্য। এটা রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম। নিচেগুলা কি? নিচেরগুলা কিন্তু ভেন্ট্রিকল। নিচেগুলা কি? নিচেরগুলা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। নিচেরগুলা কিন্তু ভেন্ট্রিকল। ওকে, নিচেরগুলা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। এখন দেখো, যখন হচ্ছে আমাদের দেখো প্রসারণ যখন হবে এটা পিছন দিকে চলে যাবে, সংকুচন হবে একটু সামনের দিকে চলে আসবে। ওকে, আচ্ছা দেখো এখন হচ্ছে কি করলাম, এটার হচ্ছে পিছন দিকে যাচ্ছে, প্রসারণ হচ্ছে, তাহলে কি ব্লাড আসতেছে। আবার যখন প্রসারণ হচ্ছে এটা সংকুচন, মানে তুমি একটা জিনিসকে ধরে রাখছো এরকম, যদি একটু আঁকায় দেখাই, দেখো এই জিনিসটাকে তুমি এইভাবে ধরে রাখছো। ঠিক আছে, এই জিনিসটাকে তুমি এইভাবে ধরে রাখছো। তাহলে তুমি যদি এই অংশ মাঝ বরাবর চাপ দাও তাহলে কি হবে? মাঝ বরাবর চাপ দিলে কি হবে? কিভাবে বলা যায় এটাকে? তুমি হচ্ছে
হ্যাঁ, মাঝ বরাবর চাপ দাও, তাহলে এই যে এই পোর্শনটুকুতে তুমি চাপ দিলে তাহলে কি হবে, এই পোর্শনটুকু সংকুচিত হয়ে যাবে আর এই পোর্শনটুকু প্রসারিত হয়ে যাবে। আবার যদি তুমি এই পোর্শনে চাপ দাও সেক্ষেত্রে কি হবে, এই পোর্শন সংকুচিত হবে, এই পোর্শন প্রসারিত হবে। তাহলে দেখো তুমি যখন হচ্ছে অ্যাট্রিয়ামের সংকুচন করবে, যখন এইটা সংকুচিত হবে তখন একই সাথে এটা প্রসারিত হবে। এই দেখো এটা সংকুচিত হলে এটা প্রসারিত হয়, এটা সংকুচিত হলে কি হয়, নিচেরটা প্রসারিত হয়, আবার নিচেরটা সংকুচিত হলে উপরেরটা প্রসারিত হয়। বুঝতে পেরেছো? একই সাথে একটা জিনিস, এই যে দেখো এইটা যখন হচ্ছে আমাদের কি হবে, এই যে এটা দেখো একটু, এই যে এইটা যখনই হচ্ছে আমাদের সংকুচিত হবে এটা প্রসারিত হয়ে যাবে, এইটা সংকুচিত হলে এটা প্রসারিত হবে, আর যখন এইটা প্রসারিত হবে এইটা সংকুচিত হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই জন্যই আমাদের কার্ডিয়াক সাইকেলটা দুইটা, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এটিএমের সিস্টল, এটিএমের ডায়াস্টল, টোটালটা মিলিয়ে হচ্ছে 0.8 সেকেন্ড হয়ে থাকে। বুঝতে পেরেছো? যখনই হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল করতেছে, অ্যাট্রিয়াম সিস্টল করতেছে, তখনই ভেন্ট্রিকল ডায়াস্টল করতেছে, ভেন্ট্রিকল ডায়াস্টল করতেছে। আবার যখন হচ্ছে ভেন্ট্রিকল সিস্টল করতেছে তখন অ্যাট্রিয়াম ডায়াস্টল করতেছে। বুঝতে পেরেছো? হুম। এই যে এটা কি আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী। সেই পালমোনারি ধমনী দিয়ে কি যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত লাংসে চলে যাবে। আর এইটা হচ্ছে আমাদের অ্যাওর্টা বা মহাধমনী, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে হচ্ছে আমাদের সারা দেহ অক্সিজেন যুক্ত রক্ত সার্কুলেট হবে। যে দেখো, এই যে দেখো, দেখো এই হাড় কি হচ্ছে, বাল্ব একবার ক্লোজ হচ্ছে একবার ওপেন হচ্ছে, একবার ক্লোজ হচ্ছে একবার ওপেন হচ্ছে। যে আরেকটু সামনে যদি দেখি আমি, এই যে দেখো, এই দেখো যখনই দেখবে হচ্ছে এইটা হচ্ছে কি হবে, যখনই হচ্ছে এটা সংকুচিত হবে তখন কিন্তু ভালভ খুলে যাবে। দেখো এটা সংকুচিত হলে ভালভ খুলে যাবে, এই যে দেখো, এই যে ভালভ খুলে যায়। আবার যখন এটা প্রসারিত হয় ভালভ বন্ধ হয়ে যায়। দেখতে পেয়েছো তোমরা এটা? যখনই হচ্ছে আমাদের এটা সংকুচিত হয়ে যায়, যে এটা সংকুচিত হয়ে যায় তখন কি হয়, এই যে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভ খুলে যায়। আর যখনই হচ্ছে আমাদের ভেন্ট্রিকলটার প্রসারণ ঘটে তখন কি ঘটে, দেখো ভেন্ট্রিকলটার প্রসারণ ঘটলে কি হয়, দেখো ভেন্ট্রিকলটার প্রসারণ ঘটলে এই যে, এই যে দেখো ভেন্ট্রিকলটার যখনই হচ্ছে আমাদের ভেন্ট্রিকলটার প্রসারণ ঘটে, যখনই আমাদের ভেন্ট্রিকলের প্রসারণ ঘটে, এই যে যখনই আমাদের ভেন্ট্রিকলের প্রসারণ ঘটবে কি হবে, ভেন্ট্রিকলের প্রসারণ ঘটলে ব্লাড আসতে চাইবে সব দিক থেকে। এই জন্য কি হবে, আমাদের এই যে আমাদের এইখানে কি থাকে সেমিলোনার ভালভগুলা, সেই সেমিলোনার ভালভগুলা কিন্তু ক্লোজ হয়ে যায়। এটা দেখবা, একটু খেয়াল করবা, যখনই ভেন্ট্রিকল প্রসারিত হবে এটা কিন্তু আমাদের খুলে যাবে, দেখো এটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। এই যে দেখো একটু, এই যে দেখো এটা খুলতেছে, যখনই সে সংকোচন করতেছে সেটা খুলতেছে, কিন্তু যখনই তার প্রসারণ হচ্ছে সে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো এটুকু? আচ্ছা, এখন আসো আমি আরেকটা ভিডিওতে দেখাই, সেটা হচ্ছে স্টোরি। এই যে এটা একটু দেখো, এটাতে একটু ভালো করে দেখো, এইটা একটু বড় করা যায় না? এই যে দেখো, এই যে দেখো এইটাতে কিন্তু খুব ভালো করে ফিগারটা দেওয়া আছে, খুব সুন্দর। এটা হচ্ছে তোমার এট্রিয়াম, এটা হচ্ছে তোমার ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল কিন্তু দেখো কি বড় বড় আছে। এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইকাস্পিড, সরি ট্রাইকাস্পিড, এটা হচ্ছে বাইকাস্পিড, এটা হচ্ছে তোমার পালমোনারি সেমিলুনার ভালভ, এটা হচ্ছে এওরটিক সেমিলুনার ভালভ। বুঝতে পেরেছো? এই যে দেখো যখনই হচ্ছে তোমার এটা প্রসারিত হচ্ছে তখনই এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে, যখনই সংকুচিত হচ্ছে এইটা খুলে যাচ্ছে এবং এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসতেছে। আবার যখন দেখো এটা প্রসারিত হচ্ছে তখন কি হয়, এইটাও কিন্তু ওপেন হয়ে যায়, প্রসারিত হলেই ওপেন হয়ে যায়, ক্লোজড হয়ে যায়, প্রসারিত হলে এটা ক্লোজড হয়ে যায়। আর যখনই সেটা সংকুচিত হয় তখন আমাদের যেই পালমোনারিটা আছে, পালমোনারি সেমিলুনার ভালভ এবং হচ্ছে দেখো এখানে এওরটিক সেমিলুনার ভালভ, এই দুইটা কি হয়ে যাচ্ছে, সংকুচন হলেই ওপেন হয়ে যাচ্ছে। আবার যখন হচ্ছে ভেন্ট্রিকলের প্রসারণ করতেছে তখন কিন্তু তারা ক্লোজড হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছো? কিন্তু ছবি দেখি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু কমেন্ট করো যে আপু বুঝতে পারিনি, তাহলে আমি তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিব। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো যে সবকিছু বুঝতে পারতেছো কিনা। যদি না বুঝো তখন হচ্ছে আমাকে বলবা যে আপু আমি আসলে বুঝতে পারিনি। ওকে, আচ্ছা তারপরে আসো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাব। এটা একটু মুছে নেই। আমরা আমাদের নেক্সট টপিকে যাব।
আমাদের নেক্সট টপিক কি? আমাদের নেক্সট টপিক হচ্ছে মানবদেহে রক্ত সংবহন। মানবদেহে রক্ত সংবহন, এটা ছিল কি হার্টের মাধ্যমে কিভাবে রক্ত সংবহিত হয় সেই টপিক। আর এখন আমরা পড়বো হচ্ছে মানবদেহে রক্ত সংবহন। ঠিক আছে, মানবদেহে কিভাবে হচ্ছে রক্ত সংবহিত হয় সেই সম্পর্কে আমরা জানবো। মানবদেহের রক্ত সংবহন, তোমরা যদি হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনটা বুঝো তাহলে কিন্তু মানবদেহের রক্ত সংবহন বোঝাটা কোনো ব্যাপারই না। আমার মানে হচ্ছে 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে তোমাদের এটা বলতে, বুঝতে পেরেছ? 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই যে মানবদেহে যে রক্ত সংবহন তন্ত্রটা বা রক্ত সংবহন সিস্টেমটা আছে, সেই রক্ত সংবহনকে আমরা কি বলে থাকি? বদ্ধ রক্ত সংবহন। কি বলে থাকি? বদ্ধ রক্ত সংবহন। বদ্ধ রক্ত সংবহন, রক্ত সংবহন। আরেকটা কি বলে থাকি? আরেকটা বলে থাকি হচ্ছে দ্বিচক্রী সংবহন। একটা কি বলি? একটা বলি হচ্ছে দ্বিচক্রী সংবহন। বদ্ধ কেন তোমরা জানো? কারণ হচ্ছে এটা পুরোটাই হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে রক্তটা সার্কুলেট থাকে, ব্লাড ভেসেল দিয়ে হচ্ছে সে রক্তটা পরিবাহিত হয়। সে কিন্তু কোথাও হচ্ছে উন্মুক্ত হয় না। কোথাও বলতে কি? কোথাও বলতে সে হচ্ছে কোনো একটা হচ্ছে গহ্বরে সে উন্মুক্ত হয় না। সে কি থাকে? একটা হচ্ছে আমাদের রক্তবাহিকার মাধ্যমে আবদ্ধ থাকে। দ্বিচক্রী কেন বলা হচ্ছে? দ্বিচক্রী এই জন্য বলা হচ্ছে যে হচ্ছে যখন হচ্ছে হার্ট পাম্প করে, হার্ট পাম্প করে না, হার্ট পাম্প করে বা বলতে পারো তুমি সারা বডিতে, আমাদের সারা বডিতে রক্ত সংবহনের জন্য হার্টকে হচ্ছে 2বার হৃৎপিণ্ড অতিক্রম করতে হয়। হার্টকে রক্তকে হচ্ছে কি করতে হয়? রক্তকে হচ্ছে 2বার হৃৎপিণ্ড অতিক্রম করতে হয়। আমাদের সারা বডিতে বা আমাদের বডিতে যদি রক্ত সংবহিত হতে হয় তাহলে রক্তকে 2বার হচ্ছে হৃৎপিণ্ড অতিক্রম করতে হয়। কিভাবে সেটা? সেটা হচ্ছে প্রথমবার কি হয়? প্রথমবার হচ্ছে আমাদের এই যে ধরো হার্টে কি হয়? হার্টে আমরা জানি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই যে এই হার্টে কি করে? এই হার্টে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, তাই না? রাইট এট্রিয়ামে আসে, তারপর রাইট ভেন্ট্রিকলে আসে। সেখান থেকে কি হয়? সেখান থেকে সে আবার হচ্ছে কোথায় যায়? লাংসে যায়। লাংসে গিয়ে সে অক্সিজেনেটেড হয়ে সে আবার হচ্ছে লেফট এট্রিয়ামে আসে। লেফট এট্রিয়াম থেকে আবার কি হয়? লেফট ভেন্ট্রিকলে আসে, তারপর সে হচ্ছে সারা বডিতে যায়। তাহলে দেখো রক্ত যদি একবার মানবদেহে সংবহিত হতে চায় তাহলে তাকে কয়বার হৃৎপিণ্ডকে অতিক্রম করতে হচ্ছে? 2বার। ফার্স্ট টাইম সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো, তারপর হচ্ছে সেটা অক্সিজেনেটেড হওয়ার জন্য লাংসে চলে গেল, লাংস থেকে পুনরায় আবার আসলো, 2বার হলো না, এসে তারপর সে হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে সারা বডিতে সঞ্চালিত হলো। এই জন্য আমাদের মানবদেহে রক্ত সংবহনকে আমরা কি বলে থাকি? দ্বিচক্রী সংবহন বলে থাকি। কি বলে থাকি? দ্বিচক্রী সংবহন বলে থাকি। মানবদেহে রক্ত সংবহনকে কি বলা হয়ে থাকে? দ্বিচক্রী সংবহন বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? কারণ রক্ত একবার সংবহনের জন্য হার্টকে 2বার অতিক্রম করতে হয়। রক্ত একবার সংবহনের জন্য হৃৎপিণ্ডকে 2বার অতিক্রম করতে হয়। হৃৎপিণ্ডকে 2বার অতিক্রম করতে হয়। একবার হচ্ছে নর্মাল আসে সারা দেহ থেকে, আরেকবার হচ্ছে ফুসফুস থেকে অতিক্রম করতে হয়। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলি? দ্বিচক্রী সংবহন বলে থাকি। কি বলে থাকি? দ্বিচক্রী সংবহন বলে থাকি। এখন দেখো হচ্ছে যে আমাদের যে রক্ত সংবহন, আমাদের যে মানবদেহের যে রক্ত সংবহনটা হয় সেটা আসলে আমরা কিভাবে করে থাকি? মানবদেহের রক্ত সংবহনকে হচ্ছে আমরা 4 প্রক্রিয়ায় সংগঠিত হয়। মানবদেহে 4 প্রক্রিয়ায় রক্ত সংবহন হয়ে থাকে। রক্ত সংবহন হয়ে থাকে মানবদেহে। কি হয়ে থাকে? মানবদেহে দেহে 4 প্রক্রিয়ায় রক্ত পরিবহন বা রক্ত সংবহন সংগঠিত হয়। রক্ত সংবহন সংগঠিত হয়। কি কি সেটা দেখো। এক নাম্বার হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। একটা আমরা কি? সিস্টেমিক সংবহন। এই সিস্টেমিক সংবহনটা কি? সিস্টেমিক সংবহনটা কি? সিস্টেমিক সংবহনটা হচ্ছে রক্ত তোমার হার্ট থেকে কি হবে? আমাদের এই যে আমাদের হার্ট আঁকায় আবার, এই যে হার্ট,
এই যে হার্ট, এ তোমার রক্ত কি করবে, রক্ত হচ্ছে তোমার বডি থেকে আমাদের যে এই যে কি এটার নাম লেফট ভেন্ট্রিকল, তাই না, বাম নিলয় থেকে রক্ত সারা দেহ পরিভ্রমণ করে আবার হার্টে ফিরে আসবে, ফুসফুসে কিন্তু না, সে সারা দেহে যাবে বাট ফুসফুস না। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে সে হচ্ছে রক্ত ট্রাভেল করে 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 সে কোথায় ফিরে আসবে, আমাদের হচ্ছে আবার রাইট এট্রিয়ামে ফিরে আসবে। এই যে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে পুনরায় রক্ত পরিবাহিত হয়ে রাইট এট্রিয়ামে আসলো, সেটাই হচ্ছে আমাদের কি সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন কি হয়ে থাকে, সিস্টেমিক সংবহনে কি হয়ে থাকে, আমাদের রক্তটা হচ্ছে হার্ট থেকে গিয়ে পুনরায় আবার রাইট এট্রিয়ামে ফিরে আসে, পুনরায় হচ্ছে এটাকে বলা হয় সিস্টেমিক, মানে হচ্ছে পুরোটা দেহে সংবহিত হয়, রক্তটা পুরো বডিতে হচ্ছে যে প্রক্রিয়ায় সংগঠিত হয় সেটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। এই সিস্টেমিক সংবহনে কত সময় লাগে, সিস্টেমিক সংবহনে হচ্ছে সময় লাগে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড। সিস্টেমিক সংবহনে কত সেকেন্ড সময় লাগে, 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে, 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এইটা কিভাবে সংগঠিত হয় তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি, অলরেডি কিন্তু বলে দিয়েছি, তাও আর একটু তোমাদের সুবিধার জন্য, বুঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো, বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল মানে হচ্ছে বাম নিলয় থেকে কি হবে, বাম নিলয় থেকে হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টাতে যাবে, তাই না, এই যে বাম নিলয় থেকে কোথায় যাবে, বাম নিলয় থেকে মহাধমনী বা অ্যাওর্টাতে যাবে, অ্যাওর্টাতে যাবে, অ্যাওর্টা থেকে কি হবে, অ্যাওর্টা থেকে সে হচ্ছে আমাদের টিস্যু অর্গানে সেখানে যাবে, তার কাজে তো সে হচ্ছে বিভিন্ন অর্গান বা সেলে কি করবে, অক্সিজেনটা পৌঁছায় দিবে, টিস্যু অর্গানে যাবে, সেই টিস্যু অর্গান থেকে হচ্ছে আমাদের ভেনাকাবা, আমাদের যে শিরা আছে, শিরা বা ভেনাকাবার মাধ্যমে, ভেনাকাবা আমাদের সুপিরিয়র ভেনাকাবা, ইনফিরিয়র ভেনাকাবা, এই যে ভেনাকাবাগুলো আছে সেই ভেনাকাবার মাধ্যমে কি হবে, এই ভেনাকাবার মাধ্যমে সে হচ্ছে আমাদের রাইট এটিএমে ফেরত আসবে, কি আসবে, রাইট এটিএমে ফেরত আসবে, সুপিরিয়র ভেনাকাবার মাধ্যমে সে হচ্ছে আমাদের কি সুপিরিয়র ভেনাকাবা, ইনফিরিয়র ভেনাকাবার মাধ্যমে হচ্ছে আমাদের রাইট এটিএমে ফেরত আসবে, রাইট এট্রিয়ামে ফেরত আসবে। এইটাকেই আমরা বলতেছি হচ্ছে কি বলতেছি, সিস্টেমিক সংবহন, যেটা হচ্ছে তোমার পুরা বডিতে যে আমাদের রক্ত সংবহিত হয় সেটাই হচ্ছে আমাদের কি সিস্টেমিক সংবহন। এই যে সিস্টেমিক সংবহন, সেই সিস্টেমিক সংবহনের জন্য যে কি বলা হয়ে থাকে সিস্টেমিক ধমনী, সেই সিস্টেমিক ধমনীর উৎপত্তি কোথা থেকে ঘটে, সিস্টেমিক ধমনীর উৎপত্তি ঘটে থাকে হচ্ছে আমাদের অ্যাওর্টা থেকে। সিস্টেমিক ধমনীর উৎপত্তি কোথা থেকে ঘটে থাকে, অ্যাওর্টা বা মহাধমনী থেকে। সিস্টেমিক ধমনীর ধমনীর উৎপত্তি ধমনীর উৎপত্তি ঘটে হচ্ছে কোথা থেকে, উৎপত্তি ঘটে হচ্ছে মহাধমনী থেকে। কোথা থেকে ঘটে, মহাধমনী বা অ্যাওর্টা থেকে। কোথা থেকে ঘটে, মহাধমনী বা হচ্ছে অ্যাওর্টা থেকে, মহাধমনী বা হচ্ছে অ্যাওর্টা থেকে হচ্ছে সিস্টেমিক ধমনীর উৎপত্তি ঘটে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হচ্ছে এইটার কাজ কি বলো, এটা কি করে, আমাদের হার্ট থেকে হচ্ছে কোথায় যায়, দেহে যায়, দেহের টিস্যুতে যায়, অর্গানে যায়, তাহলে তার কাজ কি হবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়, এটা হবে না, অক্সিজেন সে হচ্ছে দিবে টিস্যুকে, তারপর কি করবে, খাদ্যসার অপসারণ করবে এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি করবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে, তাই না, খাদ্যসার সরবরাহ করবে আর কার্বন ডাইঅক্সাইড অপসারণ করবে। কাজ কি হবে তাইলে, আমরা কিন্তু সহজ ভাষায় বুঝি, কাজ কি হবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় করবে, তাই না, অক্সিজেন খাদ্যসার কি করবে, খাদ্যসার হচ্ছে আমাদের টিস্যু আছে, অর্গান আছে, সেখানে হচ্ছে পরিবহন করবে, সেখানে হচ্ছে কি করবে, সরবরাহ করবে, সেখানে কি করবে, সেখানে সরবরাহ করবে, দেখো সরবরাহ করবে এবং কি করবে, এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করবে, কি করবে, কার্বন ডাইঅক্সাইড অপসারণ করবে, এটাই হচ্ছে তার কাজ। বুঝতে পেরেছো সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনটা হচ্ছে 1 নম্বর সংবহন, যেটা হচ্ছে কি আমার বডিতে যে হোল বডিতে রক্ত সংবহিত হয় সেই সিস্টেমটা। তারপরে আসে কি পালমোনারি সংবহন, পালমোনারি সংবহন। এই পালমোনারি সংবহনটা কি, এই পালমোনারি সংবহনটা হচ্ছে আমাদের এই যে পালমোনারি সংবহন, দেখো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা আমাদের হার্ট, এটা হার্টে কি হয়, এটা এইখান থেকে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে কি হয়, রাইট ভেন্ট্রিকল থেকে একটা হচ্ছে আমাদের ধমনী চলে যায়, কোথায় চলে যায়, লাংসে চলে যায়। এই ধমনীর নাম কি বলছিলাম, পালমোনারি ধমনী, যে লাংসে চলে গেল, লাংস থেকে আবার ব্লাড কোথায় চলে আসবে, লেফট এট্রিয়ামে চলে আসবে, লেফট এট্রিয়ামে চলে আসবে। এই যে সংবহনটা মানে হচ্ছে ব্লাডটা হচ্ছে অক্সিজেনেটেড হওয়ার জন্য লাংসে যায়, সেখান থেকে আবার এট্রিয়ামে আসে, এই যে সংবহনটা সেটাকে আমরা বলে থাকি পালমোনারি সংবহন। বুঝতে পেরেছো, ওকে। ভালো বাচ্চারা কিন্তু বুঝতে পারে খুব সহজে, তাই না, তোমরা সবাই ভালো বাচ্চা। এখন দেখো এই সংবহনের ইয়েটা আমি কিভাবে লিখতে পারি, এই সংবহনটা আমি লিখতে পারি হচ্ছে প্রথম কোথা থেকে শুরু হয়েছিল বলো, রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু শুরু হয়েছিল, তাই না, ডান ভেন্ট্রিকল থেকে হচ্ছে শুরু হয়েছিল। দেখো ডান ভেন্ট্রিকল, ডান
ভেন্ট্রিকল। সেখান থেকে কোথায় গিয়েছিল তোমরা বলবা, কোথায় গিয়েছিল? পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। তারপর হচ্ছে আমাদের ফুসফুস, ফুসফুস। সেখান থেকে হচ্ছে পালমোনারি ভেইন, সেখান থেকে আবার লেফট এট্রিয়ামে ফেরত আসতেছে, তাই না? লেফট এট্রিয়ামে ফেরত আসতেছে, কোথায় আসতেছে? লেফট এট্রিয়ামে ফেরত আসতেছে। এই চক্রটাই কি আমাদের লেফট এট্রিয়ামে যে ফেরত আসতেছে সেইটাই হচ্ছে আমাদের কি ধরনের চক্র? সেটাই হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। এটাকে আমরা কি বলতেছি? পালমোনারি সংবহন বলতেছি, পালমোনারি সংবহন বলতেছি, পালমোনারি সংবহন বলতেছি। লেফট এট্রিয়াম থেকে পুনরায় সে কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকল আসবে, লেফট ভেন্ট্রিকল আসবে, পুনরায় সে কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকলে আসবে। ওকে, রাইট এট্রিয়ামে আসবে, দেন হচ্ছে আমার পুনরায় রাইট ভেন্ট্রিকল। দেখো এখানে কি হবে? পালমোনারি সংবহনের ক্ষেত্রে ডান ভেন্ট্রিকল থেকে যাবে, পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে অক্সিজেনেটেড হবে, তারপর সেটা আবার পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট এট্রিয়ামে আসবে। লেফট এট্রিয়াম থেকে রক্তটা আমাদের লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। সেটাই হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। সেটা কি আমাদের? সেটাই হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? পালমোনারি সংবহন কোথা থেকে শুরু হয় বলো তো? পালমোনারি সংবহন শুরু হয় পালমোনারি ধমনী থেকে। কোথা থেকে শুরু হয়? পালমোনারি ধমনী থেকে। পালমোনারি ধমনী উদ্ভব কোথা থেকে ঘটে? ডান ভেন্ট্রিকল থেকে। সেটা কিন্তু আমরা আগেই বলে ফেলছি, তাই না? পালমোনারি হচ্ছে ধমনীর উদ্ভব ঘটে হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে, এবং পালমোনারি শিরাটা কোথায় এসে উন্মুক্ত হয়? লেফট এট্রিয়ামে উন্মুক্ত হয়ে থাকে। তাহলে পালমোনারি সংবহন শুরু হয়, পালমোনারি সংবহন শুরু হয় কোথা থেকে? পালমোনারি ধমনী থেকে। পালমোনারি পালমোনারি সংবহন শুরু হয় পালমোনারি ধমনী থেকে। কোথা থেকে? পালমোনারি ধমনী থেকে। পালমোনারি ধমনী উদ্ভব করে পালমোনারি ধমনী থেকে। কোথা থেকে? পালমোনারি ধমনী থেকে। পালমোনারি ধমনীর উদ্ভব ঘটে কোথা থেকে? এর উদ্ভব ঘটে হচ্ছে উদ্ভব ঘটে উদ্ভব ঘটে কোথা থেকে? উদ্ভব ঘটে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে। ঠিক আছে, এটুকু তোমরা বুঝছো কিনা একটু চেক করো। হ্যাঁ, এটুকু বুঝছো কিনা একটু চেক করো। হারি আপ। এটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, একটু দেখি। এখন আসো, আমাদের আরো দুইটা সংবহন আছে, সেই দুইটা সংবহন পড়লেই আজকে আমাদের ক্লাস শেষ, এবং সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। কি কি সংবহন আছে? একটা আরেকটা হচ্ছে আমাদের পোর্টাল সংবহন। কি সংবহন? হেপাটিক পোর্টাল সংবহন। পোর্টাল সংবহনটা হচ্ছে দুই ধরনের। পোর্টাল সংবহন একটু এখানে লিখি। পোর্টাল সংবহন, পোর্টাল সংবহন। এই পোর্টাল সংবহন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তোমার রেনাল রেনাল পোর্টাল সংবহন, আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন। হেপাটিক পোর্টাল সংবহন। তো মানবদেহে এটা অনুপস্থিত। এটা কি? মানবদেহে অনুপস্থিত। এটা হচ্ছে মানবদেহে থাকে না। এটা কি থাকে না? এটা হচ্ছে মানবদেহে থাকে না। এটা মানবদেহে হচ্ছে অনুপস্থিত। আমাদের যে রেনালটা আছে সেটা হচ্ছে মানবদেহে অনুপস্থিত। কি থাকে? মানবদেহে অনুপস্থিত। মানবদেহে হচ্ছে অনুপস্থিত। মানবদেহে হচ্ছে এটা থাকে না, মানবদেহে অনুপস্থিত থাকে। আর হেপাটিকটাই হচ্ছে মানবদেহে থাকে। এটা কি থাকে? মানবদেহে থাকে। ওকে, আচ্ছা। এখন আসলে হচ্ছে আমরা জানবো হেপাটিক পোর্টাল সংবহন। আমাদের যে 3 নম্বর সংবহন আছে সেটা হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল সংবহন। হেপাটিক পোর্টাল সংবহন 3 নম্বর সংবহনটা কি আমাদের? হেপাটিক
পোর্টাল হেপাটিক পোর্টাল সংবহন। 3 নম্বর সংবহনটার নাম কি? হেপাটিক পোর্টাল সংবহন। এখন আমরা জানার চেষ্টা করি হেপাটিক পোর্টাল সংবহন কি। আর পোর্টাল সংবহন সম্পর্কে আসলে আমি একটু বলি। পোর্ট মানে কি? পোর্ট বলো কি? পোর্ট মানে হচ্ছে কিন্তু বন্দর। পোর্ট মানে কি? পোর্ট মানে কিন্তু হচ্ছে বন্দর। আমাদের ধরো বাহির থেকে বা হচ্ছে অন্য একটা দেশ থেকে কোনো একটা জিনিস আসলো, তাহলে সেটা কি হয়? অন্য একটা দেশ থেকে জিনিসটা কিন্তু সরাসরি আমাদের দেশে আসে না, প্রথমে বন্দরে এসে থামে, তারপর বন্দর থেকে যেখানে যেখানে ডিস্ট্রিবিউট হয় সেই ডিস্ট্রিবিউট হয়ে থাকে। বুঝতে পেরেছো? তো আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল সেটা হার্ট থেকে রক্ত বের হয়ে যাবে, একটা অর্গানে যাবে, সেখান থেকে আবার ফুসফুসে চলে আসে, সেখান থেকে হচ্ছে আবার হার্টে ফিরে আসবে, তাই তো? এটাই ছিল সংবহন সিস্টেমটা। কিন্তু এক্ষেত্রে কি হয়? হার্টটা হচ্ছে আমাদের রক্তটা কি হয়? হার্ট থেকে বের হয়ে একটা অঙ্গ থেকে গিয়ে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেটা সরাসরি আসে না। সরাসরি না এসে কি করে? মাঝপথে একটা পোর্টে দাঁড়িয়ে যায়। সে পোর্টটার নাম কি? হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক মানে কি? হেপাটিক মানে হচ্ছে লিভার। হেপাটিক মানে কি? হেপাটিক মানে হচ্ছে লিভার। লিভার বা হচ্ছে যকৃৎ লিভার বা কি যকৃৎ। আমাদের যে পৌষ্টিক নালীগুলো আছে না, পৌষ্টিক নালী পরিপাক নালী যেগুলো আছে, সেই পরিপাক নালী যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, তারপর যে পাকস্থলী, এইখান থেকে কি হয়? এইখান থেকে হচ্ছে আমাদের যে রক্ত আছে, সেই রক্তটা হচ্ছে কি করে? রক্তটা হচ্ছে হেপাটিক শিরার মাধ্যমে কি করে? রক্তটা হচ্ছে হেপাটিক শিরার মাধ্যমে পৌষ্টিক অঙ্গসমূহ যেগুলো আছে, এগুলোর নাম কি বলছি? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলোর মাধ্যমে কি হয়? এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের হেপাটিক অঙ্গসমূহ থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে আসে। কি আসে? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে আসে। এই যে আমি যদি একটু ফিগার আঁকার চেষ্টা করি, যদিও আমি তো ভালো ফিগার পারি না, দেখো একটু ফিগার আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের হার্ট। তো ব্লাড হচ্ছে গেল, ব্লাড গিয়ে কি করবে? আবার হচ্ছে ফেরত আসার কথা ছিল এখানে, ঠিক আছে? ব্লাড গিয়ে হচ্ছে ফেরত আসার কথা ছিল। এই যে এখানে তোমার ধরো হচ্ছে একটা অর্গান বা যে কোনো জায়গায় হচ্ছে ব্লাড দেওয়ার পর কি তার হচ্ছে ফিরে আসার কথা ছিল, কিন্তু সে ফিরে আসবে না। সে কি করবে? এই যে সরাসরি এখানে না গিয়ে এইভাবে যাবে না। কি করবে না? এভাবে যাবে না। তাহলে সে কিভাবে যাবে? সে হচ্ছে দেখো মাঝপথে এখানে আরেকটা থাকে জিনিস, তার নাম কি? তার নাম হচ্ছে লিভার। তার নাম কি? লিভার। এই যে আমাদের কোষ আছে, সেই কোষ থেকে কি করবে? সে হচ্ছে লিভারে যাবে। কোথায় যাবে? প্রথমে হচ্ছে লিভারে যাবে। এটা কিসের মাধ্যমে যাবে? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। সেই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে সে হচ্ছে লিভারে যাবে, ঠিক আছে? লিভারে গিয়ে সেখানে হচ্ছে যদি জীবাণু থাকে, ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, ফরেন পার্টিকেলস থাকে, তাহলে সেগুলোকে হচ্ছে কিল করে পুনরায় সে হচ্ছে আমাদের হার্টে আসবে। লিভার থেকে সে হচ্ছে কি হবে? লিভার থেকে সে হচ্ছে আমাদের হার্টে আসবে। ওকে, লিভার থেকে কি হবে? লিভার থেকে হচ্ছে সে হচ্ছে হার্টে আসবে। বুঝতে পেরেছ কি হয়? কিসের মাধ্যমে? হেপাটিক শিরার মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের হেপাটিক শিরার মাধ্যমে হচ্ছে এইভাবে যাবে। এটাই হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেম। কিভাবে? আবার বলি, হার্ট থেকে সে তো হচ্ছে যে কোনো একটা অর্গান বা টিস্যুতে গেল, তাই না? সেখানে কি হবে? আমাদের রক্তটা কি মানে ধরো হচ্ছে একটা অর্গান, হার্ট বাদ দাও, একটা অর্গান, সেটা হচ্ছে পৌষ্টিক অঙ্গ সমূহ। মেইনলি হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেমটাই সংগঠিত হয় পৌষ্টিক অঙ্গের ক্ষেত্রে। পৌষ্টিক অঙ্গ সমূহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরাসরি রাইট এট্রিয়ামে না এসে কি হয়ে থাকে? সেটা হচ্ছে আমাদের লিভারে যায়। লিভার থেকে সেখানে হচ্ছে কিছু হচ্ছে তোমার কি হবে? জীবাণুমুক্ত হয়ে সেটা হচ্ছে আমাদের আবার হচ্ছে হার্টে আসে। সেই কারণে আমরা একটা পোর্ট এসে যদি একটা বিরতি নেয়, সেই জন্য সেটাকে আমরা কি বলে থাকি? হেপাটিক পোর্টাল সিস্টেম বলে থাকি। সেটাকে আমরা কি বলে থাকি? হেপাটিক পোর্টাল সিস্টেম বলে থাকি। ওকে, এখন এটা কিভাবে? এটার পাথওয়েটা কেমন? দেখো পাথওয়েটা কেমন? পৌষ্টিক অঙ্গ সমূহ পৌষ্টিক অঙ্গসমূহ থেকে কি হবে? হেপাটিক পোর্টাল শিরা হেপাটিক পোর্টাল শিরা থেকে কোথায় যাবে? যকৃৎ থেকে হচ্ছে হেপাটিক শিরা। যকৃৎ থেকে হচ্ছে আমাদের কি হবে? হেপাটিক শিরা। এবং সেই হেপাটিক শিরাটা হচ্ছে কার সাথে গিয়ে মিলিত হবে? আমাদের ইনফিরিয়র ভেনা কাভার সাথে। কি সাথে? নিম্ন মহাশিরার সাথে। নিম্ন মহাশিরা কি হবে? ইনফিরিয়র ভেনা কাভা যে আছে আমাদের, সেই নিম্ন মহাশিরার সাথে
মহাশিরা, সেই নিম্ন মহাশিরাতে গিয়ে মিলিত হবে হেপাটিক শিরাটা, এবং সেটা হচ্ছে কোথায় যাবে, আমাদের হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড আছে বা হচ্ছে রাইট এট্রিয়াম যেটা আছে আমাদের, সেই হৃৎপিণ্ডের রাইট এট্রিয়ামে হচ্ছে উন্মুক্ত হবে। এটাই হচ্ছে আমাদের হেপাটিক শিরার পাথওয়ে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। তারপর কি হয়ে থাকে, দেখো তারপর কি হয়ে থাকে, আমাদের যে যে হেপাটিক পোর্টালের প্রয়োজনীয়তা কি, তোমরা হচ্ছে এই অংশটা বোর্ড থেকে বই থেকে দেখে নিবা। আমি বলতেছি যে হেপাটিক পোর্টালের প্রয়োজনীয়তা, এটা বইয়ে সুন্দর করেই দেওয়া আছে, তোমরা হচ্ছে বই থেকে দেখে নিবা। আমি বলে দিচ্ছি, হ্যাঁ। কি হয় এখানে, আমাদের যে খাদ্যগুলো আছে, খাদ্যগুলো কি হয়, খাদ্যগুলো হচ্ছে যকৃতে আসে। যকৃতে আসার পর কি হয়, এখানে যে আমাদের খাদ্য সার থাকে, গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই গ্লুকোজটা হচ্ছে যকৃতে এসে কি হয়, যকৃতে এসে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। পরবর্তীতে তোমার শরীরে গ্লুকোজের দরকার পড়ে, তখন সেই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ দেয়। আর যদি তোমার সেটা গ্লাইকোজেন না হতো, তাহলে কি হতো, গ্লুকোজ তোমার বডিতে বেড়ে যেত, ব্লাড সুগার বেড়ে যেত, তাহলে তোমার বডিতে কিন্তু সমস্যা ডেভেলপ করতো। আরটা কি করে, আমাদের যে অ্যামোনিয়া আছে না, সেই অ্যামোনিয়াকে সে হচ্ছে ইউরিয়া রূপান্তর করে। অ্যামোনিয়াটা কিন্তু ভালো না, সে হচ্ছে ইউরিয়া রূপান্তরিত করে বৃক্কের মাধ্যমে সে হচ্ছে দেহ থেকে অপসারণ করে। আর কি করে, সে হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে রক্তে সরবরাহ করে। আমরা জানি প্লাজমা প্রোটিন আমাদের কোথায় সংশ্লেষিত হয়, যকৃতে, এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। এখন আসো আমরা যেটা আরেকটা জানবো, সেটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের করোনারি সংবহন। এটা দিয়ে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দেবো, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। করোনারি সংবহন। এখন দেখো, যে হার্ট তোমার জন্য সারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, প্রত্যেকটা আমাদের দেহের প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অর্গানের জন্য সে ব্লাড পাম্প করে দিচ্ছে, সে হচ্ছে অক্সিজেন পাঠাচ্ছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে, খাদ্য সার পাঠাচ্ছে, তাহলে তার কি কিছু দরকার নাই? তার কি খাবার পরনের দরকার নাই? তারও তো দরকার আছে, তাই না? তার দেহ তো কার্বন ডাইঅক্সাইড, সেও তো একটা অর্গান, তাই না? সে একটা অর্গান, সেও একটা, তার মধ্যে টিস্যু আছে, সেও টিস্যু দ্বারা তৈরি। তাইলে কি হবে এখানে, সে হচ্ছে তার মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তারও অক্সিজেন নিড হয়। এই জন্য আমাদের যে হার্টের জন্য যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দরকার, সেটা যেইভাবে সংবহিত হয়, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের করোনারি সংবহন। এখানে কি হয়, আমাদের যে সিস্টেমিক ধমনী আছে, এই যে দেখো, আমি যদি এই ফিগারে যাই, সিস্টেমিক ধমনী মানে হচ্ছে এওরটা, সেই এওরটা থেকে কি হয়, এওরটা থেকে হচ্ছে আমাদের একটা করোনারি ধমনী উৎপত্তি হয়। করোনারি ধমনী কি জিনিস, আমাদের হৃৎপিণ্ডের জন্য যে ধমনীটা লাগবে, হৃৎপিণ্ডের মধ্যে যে রক্তবাহিকা হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাবে। এই ধরো হচ্ছে আমাদের হার্ট, এই যে আমাদের হার্ট, দেখো এই যে হার্ট আছে, সেই হার্টের মধ্যে কি হবে, এই হার্টেরও তো দরকার, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মহাধমনী বা সিস্টেমিক ধমনী। সেখান থেকে একটা ধমনী উৎপত্তি হয়, সেটার নাম কি, করোনারি ধমনী। সেই করোনারি ধমনী কি করে, আমাদের যে হার্ট আছে, সেই হার্টের মধ্যে কি নিয়ে আসে, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে। কি নিয়ে আসে, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে। এবং তার মধ্যে এখান থেকে একটা শিরা আছে, সেই শিরার নাম কি, করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস কি করে, করোনারি সাইনাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসতেছে, ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসতেছে হচ্ছে করোনারি ধমনী, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে হচ্ছে করোনারি সাইনাস। তো করোনারি সংবহন কি, করোনারি সংবহন হচ্ছে আমাদের যে সিস্টেমিক ধমনী আছে, সেখান থেকে কি হবে, সিস্টেমিক ধমনী বা হচ্ছে আমাদের সিস্টেমিক ধমনী বলতে এওরটা বা মহাধমনীকে বোঝানো হয়ে থাকে। সিস্টেমিক ধমনী বা মহাধমনী সেখান থেকে কি হবে, করোনারি ধমনী। সেই করোনারি ধমনী থেকে কোথায় যাবে, হৃৎপ্রাচীর বা পেশিতে যাবে, হৃৎপেশিতে যাবে। সেই হৃৎপেশি থেকে কি হবে, করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, করোনারি শিরা। তারপর হচ্ছে আমাদের কোথায় উন্মুক্ত হবে, ডান এট্রিয়ামে। এটা দেখা যাচ্ছে না আসলে, একটু মুছে দিই। এই যে কোথায় আসবে, ডান এট্রিয়ামে আসবে। বুঝতে পেরেছো কি বললাম? আমি আবার করোনারি সংবহনটা একটু বলতেছি, শোনো। আমাদের হার্টের কি দরকার, অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, পুষ্টি উপাদান সবকিছু দরকার আছে। তার জন্য হার্টের নিজস্ব একটা সংবহন তন্ত্র আছে, সংবহন সিস্টেম আছে, সেটার নাম কি, করোনারি সংবহন। এখানে কি হয়, আমাদের যে মহাধমনী আছে, সেখান থেকে একটা ধমনী বের হয়, তার নাম হচ্ছে করোনা ধমনী। সেই করোনারি ধমনী কি করে, অক্সিজেন, খাদ্য, সার এগুলো কোথায় নিয়ে আসে, হৃৎপেশিতে নিয়ে আসে। সেই হৃৎপিণ্ডে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, তার যে হচ্ছে শ্বসন হয়, রেসপিরেশন হয়, ডাইজেশন হয়, সবকিছুর কারণে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়, সে কার্বন ডাইঅক্সাইডটা করোনারি সাইনাস, এই সাইনাস বা
হচ্ছে সাইনাস মানে প্রশস্ত শিরা, করোনারি শিরার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তার হচ্ছে আমাদের হার্ট প্রতিনিয়ত কি পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের করোনারি সংবহন। এই করোনারি সংবহন না থাকলে কি হতো, করোনারি সংবহন না থাকলে তোমার হার্ট কি হয়ে যাবে, হার্ট হচ্ছে পাম্প করার শক্তি হারাবে। হার্ট পাম্প করার শক্তি হারালে কি হবে, হার্টকে আর পাম্পিং করবে, তখন তো তোমার পুরো বডিটাই হচ্ছে অকেজু হয়ে যাবে। হার্ট যখন আর পাম্প করবে না, হার্ট যখন অকেজু হয়ে যাবে, তখন তোমার পুরো বডিটাই তুমি থেমে যাবে, তোমার পুরো বডি কি হয়ে যাবে, থেমে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লাইভে। আমাদের রক্ত সঞ্চালনের লাইভ হচ্ছে 9 নিয়ে হচ্ছে আমরা উপস্থিত থাকবো নেক্সট ক্লাসে। তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা হচ্ছে ইনবক্স করতে পারো, ইনবক্স করবে অবশ্যই। আর হচ্ছে আমাদের ক্লাসগুলো কেমন লাগে সেটা ফিডব্যাক তোমরা হচ্ছে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।